লাইভ মনে হচ্ছে শুরু হয়ে গেছে। আজকে আমাদের পেজ প্রাণন থেকে আমি লাইভে এসেছি। বন্ধুরা, তোমরা যারা যারা এসেছো তার একটুখানি জানাও। আমি দেখতে পাচ্ছি ছুটকিকে দেখতে পাচ্ছি। রিপর্ণা এসেছে, বেশ। অনন্যা এসেছে, একটু অপেক্ষা করি। রিপর্ণা বলছে কি সুন্দর লাগছে বৌদিদি। তুই তো বলবি বাবু। দিদি ডান দিকে হালকা সর, আমার হাতের ডান দিকে তো, আমার হাতের ডান দিকে আমি একটু হালকা সরবো। বেশ, দেখ তো বাবু ঠিক আছে কিনা। বৈশা বড়ুয়া বলছে, আচ্ছা বসু এসেছে, বলছি মিডিলে বসে। অ্যাকচুয়ালি না, এটা কিছু ভার্সানের বোধহয়, ফোনের ভার্সানের কিছু প্রবলেম আছে, আমি ঠিক জানি না। আমার এই নতুন ফোনটাতে একটা সমস্যা হচ্ছে। এবার কি ঠিক আছে? আমি বাঁদিকে আসবো। আচ্ছা, বাহাত তো এটা। দেখো এবার সব ঠিক আছে কিনা, দেখো এবার সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে, আমি আশা করছি আমার কথা শোনা যাচ্ছে। দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। দেখাটা যদি তোমরা বলো যে আমি ঠিকঠাক বসেছি, তাহলে আমি শুরু করব। একটু বলো তোমরা। না না, তোমার ডান দিকে সরো। আচ্ছা, আমার ডান দিকে সরবো। বেশ, আমার ডান দিকে। আচ্ছা, আমার হাতের ডান দিকে, তাই তো। দিদি, আমার মন এখন ভালো থাকে, তোমাকে দেখে হুট করে আরও ভালো হয়ে গেল। সানি ভাই আমার, আমি সবসময় চাই তোদের মন ভালো থাক, তোরা ভালো থাক। আমাকে দেখেও যদি কারোর মন ভালো হয়, এটা আমার কাছে যে কত বড় একটা পাওয়া, নিজেও জানিস না। এবার ঠিক আছে কি আমি? আরে ডান দিকে সর। আমি কিছু বুঝতে পারছি না, কেউ বাঁদিকে বলছে, কেউ ডান দিকে বলছে। সৃজা, পিপি এসে গেছে। পিপি বাবু বসো। ছুটকি বলছে ঠিক আছে। আচ্ছা, তুই ফোনটাকে তোর আই লেভেলে রাখ। আচ্ছা, আমি এক্ষুনি রাখবো বসু, কারণ কি সেট করে ফেলেছি, এখন আবার ওই টিং 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 করে মাথা নড়বে ফোনের। অসুবিধা হচ্ছে কি দেখতে খুব? রূপম বলছে ওয়াও। রূপম কোনটা ওয়াও? আমি ডান দিকে সরে বসেছি ওয়াও, না বাঁ দিকে সরে বসেছি সেটাতে ওয়াও? আরেকটু সরো সরো। আচ্ছা, আরেকটু ডান দিকে সরবো। বেশ, দেখ তো বাবু, এবার ঠিক আছে। এই ফোনটাতে মহা সমস্যা হচ্ছে আমার, আমি মানে আমার লাইভ করতে গিয়ে আমার এই ফোনটাতে খুব সমস্যা হচ্ছে। এবার একটু দেখে আমাকে জানা আমি সেটটা, আমার বসার জায়গাটা ঠিক আছে কিনা। ঠিক আছে। রিপর্ণা তো বলছে আরেকটু সরো। আজকে আমি পেজ থেকে লাইভ করছি বলে হয়তো আমার এই ফোনটাতে সেভাবে আমি পড়তে পারছি না। এবার পারফেক্ট, ওকে, ডান। বসু বলছে সবার অসুবিধা হবে, আই লেভেলে বস। আই লেভেলে বসলে আমি কিভাবে বসবো? এখন তো বসাটা মানে এখন সেট হয়ে গেছি বলে বলছি আর কি, নয়তো ফোনটাকে এখন আবার সেট করতে গেলে একটু অসুবিধা হবে, সেজন্য বলছি। বুঝতে পারছিস? একটু অ্যাডজাস্ট করে নিবি। আচ্ছা, জয়ন্ত শিকদার বাবু বলছে একদম ঠিক আছে, ধন্যবাদ জয়ন্ত বাবু। প্রাণন থেকে বলছে ঠিক আছে। বেশ, খুব ভালো। আচ্ছা, আমরা আমাদের বন্ধুরা 8জন অলরেডি আমি দেখতে পাচ্ছি, 8জন বন্ধু এখন এই মুহূর্তে আমার লাইভে আছে। তাহলে কি আমি শুরু করব? শুরু করে দিই।
আমার সাবজেক্ট যেটা দেওয়া নিয়েছি বা যে বিষয়টি আমি নির্বাচন করেছি সেই বিষয়টি হচ্ছে ঠগ। শব্দটির মধ্যে প্রচুর অর্থ লুকিয়ে আছে। কে কীভাবে নেবে, কে কীভাবে ধরবে, কে কীভাবে কথাটাকে প্রেজেন্ট করবে সম্পূর্ণ তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তবে আজকে অদ্ভুত একটা মজার বিষয় হবে, সেটা হচ্ছে আজকে আমি এখান থেকে লাইভ করব, ঠগ নিয়ে কথা বলবো, কিন্তু একটা কিন্তু আছে। সেটা হচ্ছে আমি আজকে আমার জায়গা থেকে বলবো না, আমি বলবো আমি আমার বিপরীতে যারা বাস করে, আমার বিপরীতে যারা আছে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে। মানে আমি ঠগ বলতে যেটা বুঝি বা আমি ঠকে যেটা বুঝেছি সেটা নয়। আমি যাদের ঠকিয়েছি, যারা মনে করে তারা আমার দ্বারা প্রতারিত হয়েছে, আমি তাদের দৃষ্টিভঙ্গি থেকে আজকে লাইভ করব। সায়ন চলে এসেছি। সায়ন বাবু, তুই বাড়ি পৌঁছেছিস তো? টায়ার্ড ভীষণ, একটু থাক শোনা। বেশ। সুপান্থ দাস, আচ্ছা জয় এসেছে, জয়। আচ্ছা মামি, মিলি মামি, বেশ একটু থাকো, একটু গল্প করি আমরা। আচ্ছা, প্রথম বলবো ঠগ শব্দটি নিয়ে। ঠগ শব্দটি এসেছে একটি সংস্কৃত শব্দ থেকে, মানে সংস্কৃত শব্দ এটা আসলে, এবং আমরা আক্ষরিক অর্থ বা শাব্দিকভাবে যে শব্দটির অর্থ পাই সেটা হচ্ছে প্রবঞ্চক বা প্রতারক। প্রতারণা থেকে প্রতারক, মানে যারা প্রতারণা করে, যারা প্রবঞ্চনা করে, তাদেরকে আমরা এক কথায় চলতি ভাষায় ঠগ বলি। একটা গল্প বলি ঠগ নিয়ে প্রথমে, তারপর তো আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই বলবো না, অন্যের দৃষ্টিভঙ্গি থেকে বলবো। প্রথমে বলি, ঠগি বলে 17 এবং 18 দশকের দিকে ঠগি বলে উত্তর ভারতের দিকে একটি গোষ্ঠী ছিল। গোষ্ঠী মানে হচ্ছে গিয়ে একদল মানুষ ছিল যারা প্রবঞ্চনা করত। কি করত তারা? তারা বন্ধু সেজে পেছনে ছুরি মারত। তারা পথে যেতে যেতে পথিকদের সাথে বন্ধুত্ব করত, খুব ভালো বন্ধুত্ব করত। পথিকরা তখন কি করত, যেহেতু পথে অনেকটা পথ পাড়ি দিতে হতো পথিকদের, তখন যদি কেউ বন্ধু সেজে তাকে সাহায্যের জন্য আসে তো স্বাভাবিকভাবে ভীষণভাবে বিশ্বাস করত। বিশ্বাস করার ফলে অনেকটা পথ ওই ঠগীদের সাথে হাঁটতে শুরু করত। হাঁটতে হাঁটতে একটা সময় যখন পথিক বেশ উইক হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, আশেপাশে মানুষ থাকে না বা জনমানব শূন্যহীন একটি রাস্তায় বা পথে বা জায়গায়, তখন ওরা কী করতো, লুট করতো। পথিকের যাবতীয় যা ধন সম্পত্তি আছে সেই ধন সম্পত্তিগুলোকে লুট করতো। এটা একটা গল্প, এটা একটা প্রচলিত গল্প, সেও অনেক বছর, অনেক 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 বছর আগের গল্প, এবং তাদেরকে না ঠগি বলা হতো। এবং তারা দে আর ভেরি ক্লেভার, মানে প্রচণ্ড চালাক ছিল। আর স্বাভাবিক, ঠগ ব্যাপারটার সাথে চালাকি বা বুদ্ধি যদি কাজ না করে সে কিন্তু খুব ভালো ঠকাতে পারে না। ঠকাতে হলেও কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেকে তৈরি করতে হয় সেই জায়গায়, যাতে আমি যাকে ঠকাবো সে কিন্তু আমার ঠকানোটাকে বুঝতে না পারে। আচ্ছা, একটু কমেন্টগুলো পড়ে নিই। আমার এই ফোন থেকে না আমি কমেন্টগুলো পড়তে পারছি না, আমি বুঝতে পারলাম না কেন, সামহাও কোনো একটা প্রবলেম হয়েছে, আমার এই ফোনটাতে কাজ করছে না, আমি এখান থেকেই পড়ছি। আচ্ছা, শুভ রেবেল, উনি অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। আপনার ভালোবাসা আমরা গ্রহণ করলাম, আমি গ্রহণ করলাম, আমাদের প্রাণন আপনার ভালোবাসা গ্রহণ করলো। সাথে থাকুন, গল্প করুন। আচ্ছা, সায়ম বলছে, নাগো বাড়ি পৌঁছায়নি, অশোকনগর এখনও। আচ্ছা বাবু, সাবধানে সাবধানে আয়, ঠিকমতো বাড়ি পৌঁছে একটু জানিয়ে দিস। আচ্ছা, বৈশা বলছে, এরম ফোকাস আউট কেন আর ব্লার কেন? বৈশা, এটা কিছু কিছু ফোনে না ফোকাস আউট হয় আমার ফোনটা থেকে করলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বোধহয় কিছু ভার্সনের প্রবলেমের জন্য হয়। আরেকটা কি, রূপম রোহন বলছে, গল্প না, ওটা সত্যি, প্রবঞ্চনাই ছিল তাদের পেশা।
আমি গল্প করে বললাম। দেখো, অতীতে যা যা সত্যি ঘটনা, রূপমকে বলছি, অতীতে যা যা সত্যি ঘটনা এগুলো কিন্তু আমরা গল্পকারে কিন্তু বলি, যেহেতু সত্যি ঘটনা তখনই সত্যি থাকে যখন সেটা আমার সামনে ঘটে। এটা কিন্তু সবসময় তখন কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এটা একটা সত্যি ঘটনা, ঠগিদের এটা, কিন্তু আমি গল্পাকারে বলছি, আমি সেই জায়গায় গল্প কথাটাকে উল্লেখ করেছি। এটা তো অবশ্যই সত্যি ঘটনা। আচ্ছা, বনু বলছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য। ও আচ্ছা, তার জন্য হয়তো ব্লার দেখাচ্ছে। হ্যাঁ, আজকে তো ওয়েদারটা খুব একটা ঠিক নেই, অসুবিধে তো হতেই পারে। আচ্ছা বনু, তুই কি একটু লাইভটাকে শেয়ার করে একটু শাহজাদাকে একটু ট্যাগ করে দিবি? ও একটু ওয়েট করছে, আমার আমার ভুল হয়েছে, আমি ওকে ট্যাগ করতে পারিনি। তুই একটু শেয়ার করে ওকে একটু ট্যাগ করে দে, কারণ আমাদের পেজে বোধহয় ও অ্যাভেলেবেল নয়। আচ্ছা, বসু বলছে নটর লাল্লো এই শতকের সেরা ঠগ, লালকেল্লা অবধি বিক্রি করতে চেয়েছিল আর রাষ্ট্রপতি সেই নকল করেছিল, সেই নিয়ে সিনেমাও হয় একটা। আচ্ছা, দিদি বলছে এসে গেছি, বেশ। রূপম অনেক বড় একটা ভালোবাসা পাঠিয়েছে, গ্রহণ করলাম তোমার ভালোবাসা। কি সুন্দর লাগছে পিপি তোমায়। সৃজা, সুন্দর লাগছে, বেশ। বনু বলছে, অনন্যা বলছে আচ্ছা করে দিচ্ছি। দিদি বলছে আচ্ছা, আমার মেয়ে বলছে হাই মামুনি, হাই মামা, অনেক আদর তোমাকে। আচ্ছা, এবার একটু প্রসঙ্গে আসবো না, একটা কবিতা দিয়ে শুরু করব। এবার এটা তোমরা একটু ডিসাইড করো। তার আগে আমি বলি, আমাদের লাইভ মেম্বার এই মুহূর্তে 8জন আছে। আমার মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কেউ হয়তো কানেক্ট করতে পারছে না। বৈশা বলছে আমি শেয়ার করে দিয়েছি। তো হ্যাঁ বসু, তুমি শেয়ার করেছো, একটু যদি ট্যাগ করো ওকে, মানে আমি সেটাই চাইছিলাম, ও ট্যাগ না করলে না ও দেখতে পায় না, কোনো না কোথাও একটা প্রবলেম আছে, সেজন্যই আমি বলেছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার আমি বলবো যে নটরালাল, হ্যাঁ বুঝেছি, কবিতা পড়ো। আচ্ছা, কবিতা দিয়ে শুরু করব, বেশ, কবিতা দিয়েই শুরু করি। বাইরে অঝোর ধারায় বৃষ্টি, মানে কি যে ভালো লাগা, আজকে লাইভ করতে আমার একদম ইচ্ছেও করছিল না, এত বৃষ্টি। আচ্ছা দাঁড়ো, কবিতা দিয়ে শুরু করলে আমি একটা কবিতা আজকে পড়ছি। আগের দিন পড়েছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না। আমি রবি ঠাকুরের কবিতা দিয়ে শুরু করব আজকে, বর্ষার দিনে। এই কবিতাটা পরবর্তীকালে গান পর্যায়ে চলে এসেছিল, তো আমি কবিতা হিসেবেই আজকে পড়ব, ঠিক আছে? বর্ষার দিনে। হ্যাঁ রূপম, আজ বৃষ্টি বোধহয় সব জায়গায় হচ্ছে, আর আমার না মানে ওই জায়গায় জায়গায় বৃষ্টি না হয়ে সব জায়গায় বৃষ্টি হোক, এটা বেশ একটা অন্যরকম, কোথাও একটা বিশাল টান, মনে হয় আমি এখানে যা পাচ্ছি অন্যরাও সেখানে তা পাক, এটা না আমার খুব মনে হয়। ঠিক আছে, সাথে থেকো, আমি কবিতাটা শুরু করছি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। ঠকে গেলে হয়তো এরকমটাই মনে হয়, তাই না? আমরা যখন ঠকে যাই তখন এই জিনিসটাই মনে হয়, চারিধারে বোধহয় কেউ নেই, শুধু আমি আছি। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। সত্যি সত্যি আধারে মিশে যায় বাকি সব কিছু, মনের জায়গা ঠিক না থাকলে।
আধারে সব কিছু মিশে যায়। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা তার, অনেক কিছু এসে যাবে। বিশ্বাস করে যদি মানুষকে তুমি তোমার নিজের কথা বলে ফেলো, আর সেই বিশ্বাস যদি মানুষ অন্যভাবে তোমার কাছে নিয়ে আসে তার বিপরীত দিক থেকে, অবিশ্বাসের জায়গা থেকে, তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। তুমি নিজে ভেঙে যেতে পারো, তোমার আশেপাশে সারা জগৎ ভেঙে যেতে পারে, কোথাও কেউ থাকতে পারে না, নিঃশেষ, একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার মতো। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনোখানে পাবে না আস, জগৎ চলে যাবে 12 মাস। ওই জায়গা থেকে যদি কোনোভাবে আমরা নিজেদেরকে বের করে আনি, দেখতে পাবো বছরে 12টা মাস আছে, একটি মাস চলে যাক, অসুবিধে নেই, আরও 11টি মাস আছে। দিব্য দৃষ্টি হোক অথবা মনের চোখ হোক, যে কোনো কিছু দিয়ে দেখে নাও আরও 11টি মাস তোমার সাথেই আছে। একটি মাস বাদ দাও জীবন থেকে, একটি মাস বাদ দাও ক্যালেন্ডার থেকে, বাকি মাসগুলোকে জড়িয়ে চাপতে থাকো। দেখবে প্রবঞ্চনা অন্য কেউ নয়, প্রবঞ্চিত সেই হয়েছে। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। এক্স্যাক্টলি, চমকে ওঠো, ধাক্কা খাও, ঠকদের কাছ থেকে একটা ধাক্কা জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট। মেরুদণ্ড শক্ত করো, উঠে দাঁড়াও, দাঁড়িয়ে ভাবো কি ভুল করেছ। এই যে বাকি 11টি মাস আছে, 11টি মাসের সাথে যেন সেই ভুলটা না হয়ে যায়। সেজন্য কি করতে হবে, যে কথা আমার মনের মধ্যে রয়ে গেছে সে কথাগুলো মনের মধ্যে রেখে, যে কথাগুলো শুধুমাত্র বলা যায় সে কথাগুলো বাকি 11টি মাসকে বলো। তারা শুনুক, তারা বুঝুক, বোঝার পর তুমি বুঝতে পারবে তুমি আসলে ঠগি না অন্যরা তোমাকে ঠকিয়েছে। একটাই কথা কবিতার মাধ্যমে বললাম, আমি জানি না আমি বোঝাতে পারলাম কি না, মনে হয় না, আমি আশা করছি বুঝতে। আচ্ছা, একটু কমেন্টগুলো পড়ে নেই, সবাই অনেকে অনেক কমেন্ট করেছে, একটুখানি কমেন্ট পড়ি। রূপমের শেষ কমেন্টটা আমি পড়েছি, আমাদের এখানেও অবিরাম বৃষ্টি। কবিতা কবিতা পিপি কবিতা বলে শুরু করো। বেশ সৃজা, আমি কবিতা দিয়েই শুরু করলাম শোনা। সায়ম বলছে তোমাদের দেশ দেখে এলাম নদীর ওপার থেকে। আর বলিস না, আমি কিন্তু এক্ষুনি কাঁদতে বসবো সায়ম, তুই কিন্তু কথা দিয়েছিস পরের বার নিয়ে যাবি আমাকে। আচ্ছা, বসু বলছে, মানে বৈশা বড়ুয়া বলছে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ঘুড়ি আর ট্রান্সেন্টেশন ক্যাম্প। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পড়বো, বেশ ঠিক আছে, অবশ্যই পড়বো, আমি যদি ভুলেও যাই আরেকবার মনে করে দিবি তুই। বনু বলছে, অনন্যা বসাক বলছে করে দিয়েছি দিদি। বেশ। আচ্ছা ভাইয়া, তুই এসেছিস দেখতে পাচ্ছিস, শোন কিছুক্ষণ থাক আমার সাথে। আচ্ছা, বৈশা বলছে ঠকানো তো জীবনের সেরা কুকর্ম আমি মনে করি, খুনের সমান। উত্তর দেব বসু। নিরুপম বলছে আহা কি সুমধুর, তাই সত্যি ঠকছি না তো কোথাও। রূপম দেখে নিস ভাই, ঠকাস না,
সায়ম বলছে একদম। বনু বলছে আহা দিদি। অনেকগুলো আদর তোকেও। আচ্ছা, রূপম বলছে না, রূপম বলছে না, রূপম এত 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 ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ভালোবাসা ছড়াতে থাক রূপম। অভিজিৎ আমার ভাই এসেছে। আবৃত্তি খুব ভালো হচ্ছে দিদি, আরও কবিতা শুনবো। হ্যাঁ রে ভাই, আরও কবিতা শোনাবো। ইমন মজুমদার ইমু বলছে সরি দেরি হয়ে গেল। হ্যাঁ, তোর তো কাজ ছিল, তুই তো আমাকে বলেছিলিস। বেশ, একটু বস। সৃজা বলছে আহা আহা। আচ্ছা, রূপম বলছে এটা তো অনুর ডায়লগ। অ্যাকচুয়ালি আহা আহাটা বোধহয় অনু থেকে সব জায়গায় না স্প্রেড করে গেছে, এখন আর অনু অবধি সীমাবদ্ধ নেই। এখন অনু থেকে বনু, বনু থেকে মনু, মনু থেকে সোনু, সকলের মধ্যে এটা ছড়িয়ে গেছে। জামাইবাবু এসেছেন। ছুটকি রিপর্ণা বলছে আহা কি সুন্দর বলছো। বনু বলছে ঠগ হলো জীবনের শিক্ষা। একদম তাই। দিব্যেন্দুদা আছো, সাথে থাকো। মিষ্টু এসেছিস, অঙ্কিতা দাস এসেছে। জামাইবাবু বলছে এসে গেছি। প্রাণুন থেকে আমাকে মেসেজ করেছে, কি মিত্তি লাগছে গো তোমাকে। আমার প্রাণুনকে অনেক ভালোবাসা। প্রাণুন আমার এই মুহূর্তে আমার প্রাণের একেবারে হৃদ মাঝারে আছে, যেটা বলে। প্রাণুনের কাছে অনেক কিছু আশা আছে আমার, প্রাণুনকে অনেক কিছু দেওয়ার আছে আমার। প্রাণুন, তোমাকে আমি একটি ব্যক্তি সত্তা বলে মনে করি, প্রাণনের উদ্দেশ্যে বলছি। তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, নখ আছে, চুল আছে, সব আছে, আমি জানি তুমি একটা পরিপূর্ণ মানুষ। তোমার কাছে যেমন আমার পাওয়ার আছে, আমাদেরও তোমাকে দেওয়ার আছে। পারমিতা দিয়ে এসেছে, খুব সুন্দর লাগছে তোকে। বেশ। আচ্ছা, কমেন্ট মোটামুটি পড়েছি, এবার আসি আমাদের মূল প্রসঙ্গে। কেমন প্রসঙ্গ? তোমরাও বলবে তোমাদের কাছে জীবনের ঠকে যাওয়া, ঠগি, সব কিছু নিয়ে, এগুলো নিয়ে বলবে। আজকে আমি বলবো তার বিপরীত দাঁড়িয়ে। প্রথমেই বলেছি ও আচ্ছা, আমার মেয়েটি বোধহয় একটা কমেন্ট করেছে, নাইস পোয়েম ফ্রম মাতন। মাম্মা, অনেক 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 আদর্শ না আমার। তুমি আমার কবিতা শুনছো, তুমি আমার লাইভ শুনছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাকে নিয়ে একদিন লাইভ করতে হবে তো আমাদের। আচ্ছা আচ্ছা, রূপম বলছে কার ঘাড়ে কটা মাথা আছে তোমাকে ঠকায়, মায়ের ভোগে পাঠিয়ে দেব না। মানুষ মাত্রই তো ঠকে যায় রূপম। অনেকের মাথায় অনেক 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 মানে ঘাড়ে অনেক মাথা আছে, যারা ঠকে যাওয়াতে বিশ্বাসী, একমাত্র ঠকিয়ে যাওয়াতে বিশ্বাসী। তো সেটা নিয়ে আর কোনো কথা এই মুহূর্তে বলবো না। তো ঠিক আছে, ঠকাটাও জীবনের একটা শিক্ষা এবং বিপুল অঙ্কের শিক্ষা বলে আমি মনে করি। হ্যাঁ, আমরা হয়তো সেই মুহূর্তে সেই ঠকে যাওয়াটাকে নিতে পারি না, সেটা আলাদা বিষয়, সেটা যার যার দৃষ্টিভঙ্গি, যার যার মানসিকতার উপর নির্ভর করে। বাট সব কিছুর পরেও ঠকে যাওয়া একটা প্রাপ্তি, ঠকে যাওয়া একটা কুরুচি সম্পন্ন মানুষের অধিকার। এই অধিকার থেকে কাউকে বঞ্চনা করা ঠিক না বলে আমি মনে করি। যার মানসিকতা যে জায়গায় ধাবিত হবে, সে সেই মানসিকতায় বিশ্বাসী থাকবে। আমরা তাকে যতই ঠেলি না কেন, যাকে আমরা যতই ভালোবেসে বোঝাই না কেন, তার প্রবৃত্তি যদি এই কথা বলতে বাধ্য করে, এই চিন্তাভাবনা করতে বাধ্য করে, সে জায়গায় আমাদের কিছু করার নেই। যাই হোক, এবার আমি বলবো আমার বিপরীত দৃষ্টিভঙ্গি। এখন আমি 38, মানে 38 বছরের একটি পূর্ণাঙ্গ নারী। আমি ছোটবেলা থেকে অনেক মানুষকে ঠকিয়েছি। কিভাবে ঠকিয়েছি? এবার প্রশ্ন হচ্ছে কিভাবে ঠকিয়েছি। আমি যেভাবে ভাবি, আমার আশেপাশের মানুষ, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশে যারা যারা আছে, তারা তো আমার মতো করে ভাবতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যাদের নিয়ে বাস করি, যাদের সাথে আমি থাকি, তাদেরকে তো আমার একটুখানি হলেও জায়গা দিতে হবে। জায়গাটা আমি তেমনটাই দেব যেমনটা আমি দিতে চাই। এবার যদি সে আমাকে একভাবে চোখে দেখলো, আমি প্রথম অবস্থায় আমার মা বাবা থেকেই শুরু করি। জন্ম তো মা বাবা থেকেই আমার বা আমাদের। তো মা বাবাকেও আমরা ঠকাই। কিভাবে ঠকাই? এটা হচ্ছে প্রশ্ন।
কিছু কিছু সময় এমন দেখা যায় আমরা আমাদের মা বাবাকে, ছোটবেলার কথা বলি, প্রচুর মিথ্যে কথা বলে ঠকাই, প্রচুর ভুলভাল কথা বলে ঠকাই। বিশেষ করে পরীক্ষার খাতায় যখন আমরা কিছু না লিখে এসে বা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এসে মাকে এসে বা বাবাকে এসে বলি, হ্যাঁ আমি সবগুলো লিখে এসেছি, দেখো সব প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে এসেছি। এটাও কিন্তু একটা ঠকানো। কারণ আমার যখন রেজাল্ট বেরোচ্ছে, আমার যখন মার্কশিটটা আমার হাতে এসে পৌঁছচ্ছে বা আমার মায়ের হাতে পৌঁছচ্ছে, তখন সে কিন্তু দেখতে পাচ্ছে যে আমার মার্কসটা এত কমে গেল। তার মনের মধ্যে না কোথাও দুটো টানাপোড়েন কাজ করে। একটা টানাপোড়েন হচ্ছে আমার মেয়ে কি সত্যি সত্যি লিখে এসেছে, আরেকটা হচ্ছে কি আমাদের যা ওর খাতাটা যে দেখেছে সে কি ঠিকভাবেই দেখেছে। আমি কতগুলো মানুষকে ঠকালাম এই ক্ষেত্রে, আমার মাকে ঠকালাম, আমার বাবাকে ঠকালাম, এবং যিনি আমার খাতা দেখেছেন বা যিনি আমার খাতা পরীক্ষা করেছেন, আমার মায়ের চোখে কিন্তু তিনিও ঠকে গেলেন। এরকম তো হয়, এটা তো হয়। তো মা কিন্তু বা আমার যিনি শিক্ষক বা শিক্ষিকা, তারা কিন্তু ভাবছে যে এই মার্কসটা, এই নম্বরটা অঙ্কের খাতা, আমি বললাম তো ঠকানো মানে হচ্ছে অঙ্কের খাতায় হিসেব নিকেশ। তো সেই অঙ্কের খাতায় হিসেব নিকেশ করতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কোনো সলিউশনে কিন্তু সে আসতে পারেনি। এবং দ্বিতীয়বার আমার মা কী করবে, আমাকে আরও ভালো করে পড়াবে, আমাকে আরও ভালো করে তৈরি করবে, অথবা একটা আমার টিচার সম্পর্কে বা আমার শিক্ষক শিক্ষিকা সম্পর্কে একটু কিন্তু ভ্রান্ত ধারণা করে মনের মধ্যে সেটাকে পুষে রাখবে। এটা একটা হয়। তারপর একটু বড় হলাম, যথারীতি সময়ের সাথে সাথে বড় হলাম, জীবনের সত্যি মিথ্যে সবটুকু জানলাম, জানার চেষ্টা করলাম বা জানলাম। জানার সাথে সাথে যেটা তৈরি হয়ে যায় আমাদের মানসিকতায়, আমাদের বিবেকে, যে একটু স্বার্থপর হয়ে কি দেখব, ওর যা আছে সেটাকে কি একটু কেড়ে নিয়ে দেখব। যিনি যারা খুব ভালো রেজাল্ট করে, যারা খুব ভালো পরীক্ষায় ফলাফল লাভ করে, সেই ফলাফল লাভের জায়গা থেকে কি একটু চেষ্টা করব তাকে কোনোভাবে ঠকিয়ে, তার কোনো কিছু নোটস চুরি করে, তার লেখার ধারণাটাকে চুরি করে, তাকে একটু একপেশে করে রেখে আমি সেই জায়গাটায় প্রধান হওয়ার, এই চেষ্টাগুলো কিন্তু অনেক অনেক ছেলেমেয়ের মধ্যে কিন্তু থেকে যায়। আমি তোমরা বুঝতে পারছো কিনা বা আমি বোঝাতে পারছি কিনা, এটার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তোমরা কিন্তু আমাকে কিন্তু বলবে, কারণ এ বলে না বললে কিন্তু আমি বুঝতে পারবো না। এবার আমি যাদের যাদের ঠকিয়েছি সেই জায়গা থেকে যখন বলছি, তখন এটাও হতে পারে পরবর্তীকালে আমার জীবনে যারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাদেরকে আমি, এবং ঠকানো বা প্রবঞ্চনা বা প্রতারণা, এই কথাগুলো ওই জায়গা থেকে আসে। এটা কিন্তু মানসিক একটা অবস্থা, মাথার একটা অংশ কিন্তু ওই অংশটা, মানে ওই প্রবঞ্চনা বা ঠকানোটাকে খুব বেশি মাত্রায় প্রশ্রয় যখন দিতে শুরু করে, তখন কিন্তু মানুষের মনের ভেতর এমন একটি শক্ত আবরণ তৈরি হয়ে যায়, যে আবরণ ভেদ করে মানুষের চোখ কিন্তু আলাদা করে কাউকে বিচার করতে পারে না। এবং আমি যে ভুলগুলো করছি, আমার ভুলগুলো যতই তুমি আমাকে ধরিয়ে দাও না কেন, আমি কিন্তু আমার ভুলের জায়গা থেকে কিন্তু নিজেকে বিচার করব না, কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তো আরেকটু কমেন্ট এসছে, একটুখানি পড়ে নিই। অঙ্কিতা বলছে রঙিন লাগছে বেশ দিদি। রূপম বলছে আমি ঠকতে ভালোবাসি, কারণ যে আমাকে ঠকায় তার চোখে মুখে তৃপ্তির যে ঝিলিক খেলে যায়, ওটাই আমাকে আনন্দ দেয়। আমরা ঠকতে ভালোবাসি কিনা জানি না, তবে আমরা ভালোবাসতে ভালোবাসি। তুই যে বলছিস না রূপম তুই ঠকতে ভালোবাসিস, হ্যাঁ হয়তো তুই ভালোবাসিস, কিন্তু তুই ভালোবাসিস ওই মানুষটার চোখের মুখের ঝিলিকটা, আনন্দটাকে ভালোবাসিস। আনন্দটাকে ভালোবাসিস বলেই হয়তো তোর মনে হয় যে সে যে তোকে ঠকাচ্ছে, তুই তাতে কিন্তু তোর সায় আছে, মানে তুই কিন্তু কখনো সেটা প্রতিবাদ করিস না। আসলে না, ভালোবাসতে যারা জানে বা ভালোবাসা পেতে যারা জানে, তারা কিন্তু কখনো প্রতিবাদের জায়গায় দাঁড়ায় না। এটা কিন্তু একটা কথা, কারণ তারা না কখনো ভয় পায়, ইস ও
মানে ও যে আমাকে ঠকাচ্ছে সেটা যদি আমি ওকে বুঝিয়ে দিই তাহলে কি হবে? ও তো আর আমার সাথে এরকম করে মিশবে না, ও তো আমার সাথে আর এরকম করে গল্প করবে না, আমার সাথে থাকবে না। থাক না, মিথ্যে আশ্রয়ই না হয় বাঁচি, এই জায়গাটা কিন্তু আমাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। আচ্ছা, সানি বলছিস যে ঠকে কোনো না কোনো একদিন সে জিতেও, ঠকতে ঠকতেই আমরা সত্যটাকে আবিষ্কার করতে সমর্থ হয় দিদি। হ্যাঁ রে সানি, ঠিকই বলেছিস তুই। এই জায়গাটায় আমরা ঠকতে ঠকতেই কিন্তু সত্যটাকে আবিষ্কার করি। আমাকে একবার একটা মানুষ বিশ্বাস করে বলবে, আমি ঠকিয়ে দিলাম তাকে। দ্বিতীয়বার আমাকে বিশ্বাস করে বলবে, আমি তবুও ঠকিয়ে দিলাম। তৃতীয়বার বলার আগে মানুষটি তো ভাববে আমি কোথায় কথা বলছি, কার সাথে কথা বলছি। এই মানুষটা তো কোথাও কথা বলার জায়গাতেই নেই, আমার কথা শোনার জায়গাতেই নেই। সে তো আমার কথাগুলোকে নিজের মতন করে সুন্দর করে তৈরি করে মিথ্যে কথা অন্যের মাধ্যমে বা অন্যকে জানান দিচ্ছে। সেজন্য কি করবে, সেই সত্যির মুখোমুখি হবে। আমরা যত সত্যির মুখোমুখি হব তত কিন্তু আমরা পেছন ঘুরে দাঁড়াবো। হ্যাঁ, সেই দাঁড়ানোটা কিন্তু যথেষ্ট পরিমাণে কষ্টদায়ক, যথেষ্ট পরিমাণে বেদনাদায়ক, কিন্তু আলটিমেটলি কিন্তু দাঁড়াই, আমরা কিন্তু ভেঙে যাই না। আমরা যতই মুখে বলি না কেন আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, একে তো আর নেওয়া যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা একে নিয়ে নেই, একে কিন্তু গ্রহণ করি। গ্রহণ করি কোন দিক থেকে? একে কিন্তু আমাদের সীমার বাইরে রেখে গ্রহণ করি, কিন্তু গ্রহণ কিন্তু কখনো বন্ধ থাকে না, আমরা কিন্তু বর্জন করে ফেলতে পারি না। আচ্ছা, পারমিতা দিদি বলছে খুব সুন্দর বললি রে, সত্যি আমরা যতটা ঠকি ঠকাই তার যতটা ঠকাই তার চেয়ে বেশি। আমরা কি নিজেদের ঠকাই না পারমিতা দি? আমরা যেটা দেখছি, আমরা চেষ্টা করছি আমরা সেটা দেখছি না, আমাদের মন বলছে দেখিস না ওগুলো, দেখিস না ওগুলো ভুল, আদতে কিন্তু সেটা নয়, তুই যেটা ভাবছিস সেটা নয়। মন এবং মস্তিষ্ক যখন আলাদা কথা বলতে শুরু করে যায় না, তখনই কিন্তু ঠকানোর জায়গায় নিজেকে আমরা সবচেয়ে বেশি ঠকিয়ে ফেলি। ওই জায়গাটা যখন আমরা ধরতে না পারি, সেই জায়গা থেকে নিজের পায়ের মাটিটা আস্তে করে সরে গেল, আমরা ভাবি যে আমরা শক্ত মানে শক্ত যে মাটিটা আছে সেই মাটিতেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। বৈশা বলছে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব আজ। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আমি বুঝতে পারছি না, আমার এখানে নেটওয়ার্ক তো ঠিকই লাগছে। আমি লাইভ মেম্বারের আপ ডাউন দেখে বুঝতে পারছি নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভ মেম্বার প্রচুর পরিমাণে কিন্তু কম বেশি হচ্ছে। ঠকানোটা এক ধরনের লো লাইফ, জানিস তো? হতে পারে, লো লাইফ হতে পারে। অ্যাকচুয়ালি জানিস তো বসু, দৃষ্টিভঙ্গি আলাদার জন্য আমরা না এই কথাগুলোকে বিভিন্নভাবে প্রেজেন্ট করি। এই ঠকানো কথাটা বা যে কোনো শব্দ দৃষ্টিভঙ্গির আলাদার জন্য কিন্তু আমরা এই কথার মানেটাকে আলাদা করে দিই, এবং এর জন্যই হয়তো মানুষে কথার চিন্তাভাবনার ভেদাভেদটা তৈরি হয়ে যায়। এটা লো লাইফ এতটুকুই ভাবছি, ঠকে যাওয়া একটা মানসিক জোর, ঠকে যাওয়াটা একটা মানসিক জোর তৈরি করে, এবং যে মানসিক জোরটা তৈরি করে, হ্যাঁ নেটওয়ার্ক এবার শুরু হয়েছে আমার এখানে, একটু বন্ধ হয়ে গেছিলো। মানসিক জোরটা তৈরি করে, সেই মানসিক জোরটা যখন আমাদের তৈরি হয়ে যায় একবার, তখন কিন্তু জানিস তো ওই পরিস্থিতিতে কিন্তু আমরা ঠকে যাই না, আবার হয়তো নিত্য নতুন পরিস্থিতিতে ঠকে যাই যেগুলো আমাদের কাছে অচেনা, কিন্তু ওই পরিস্থিতিতে আর ঠকে যাই না বা নিজেকেও ঠকাই না। আচ্ছা, সায়ম বলছে সানিকে ভাই, সায়ম সানিকে অনেক আদর পাঠিয়েছে। আচ্ছা, রিপর্ণা বলছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছুর সাথে আপোষ করে নিজেদেরকে ঠকাই। এটাই ছুটকি, তুই ঠিক বলছিস, আমিও এটাই বলছি যে আমরা আপোষ করি। আপোষ কেন করি রে? কারণ আমরা চাই না ভালোবাসা থেকে বাইরে বেরিয়ে যাই। সে যতটুকু আমাদেরকে ভালোবাসা দিচ্ছে ওই ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই নিজেকে। কেন রাখতে চাই? যে একটা মানুষ কোনোভাবে ভালোবাসা ছাড়া বেঁচে থাকতে পারে না, সে যে যতই বলুক, সেজন্য আপোষে চলে যায়। আর আপোষে চলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে নিজেকে ঠকানো। জানি আমি নিজে ঠকছি, আমি আপোষ করা মানেই হচ্ছে ঠকানো নিজেকে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা সারাটা জীবনে বহুবার নিজেদেরকে আপোষে আনি, আপোষ করি যে না আরেকবার চেষ্টা করি, আরেকবার দেখি, না এবার বোধহয় সে তার ভুল বুঝবে, আমি একটু তার সঙ্গ দেই, তার সাথ দেই, নিশ্চয়ই এবার আর কিছু হবে না। এটা কিন্তু হয়। রূপম আবার অনেকগুলো না, এবার একটা এরকম পাঠিয়ে দিয়েছে।
আচ্ছা, অনন্যা বলছে রূপম বাবুকে, সত্যি কি তাই? মন থেকে মানতে পারেন পুরোটা? এতটা পুরোপুরি মানতে গেলে না শূন্য হতে হয়। আমরা কি কেউ পুরোপুরি শূন্য হতে পারি? রূপম, তুই উত্তর দে অনন্যাকে। সত্যিই তো, আমরা যদি ঠকতে, তুই যেটা বলেছিস, আমরা যে ঠকতে, তোর ঠকতে ভালো লাগে, তুই ঠকতে ভালোবাসিস, কারণ তুই অন্যের চোখে আনন্দটা দেখতে পাস, অন্যের মুখে ঝিলিক দেখতে পাস। এই আনন্দ এবং ঝিলিকের জন্য তুই ঠকতে ভালোবাসিস। ঠিকই বলেছ অনন্যা। তার জন্য কিন্তু নিজেকে শূন্য তৈরি করে নিতে হয়, নিজের আবেগকে কন্ট্রোল করতে হয়, নিজের ভালো লাগাগুলোকে ছেড়ে দিতে হয়, নিজের মন্দ লাগাগুলোকে ফেলে দিতে হয়, হয়ে একটা এমন মানুষ তৈরি হয়ে যেতে হয় যাতে যার মানে কোনো কিছুতে যায় আসে না, শুধু অন্যের ভালো লাগাটা, অন্যের হাসিটা, অন্যের আনন্দটাই কিন্তু প্রাধান্য পায়। একবার উত্তর দে অনন্যাকে। বসু বলছে লো লাইফ ইন দ্যাট সেন্স নট অনলি ফাইন্যান্সিয়ালি, হ্যাঁ, ইটস অল অ্যাবাউট মেন্টালিটি। এটা বোঝা যাচ্ছে। দেখ, এটা তো মানসিক অবস্থা, আমি তো প্রথমেই বললাম মানসিক এবং মস্তিষ্কের অবস্থার উপর কিন্তু এই জিনিসটা নির্ভর করে। আমাদের মস্তিষ্ক এবং মানসিক অবস্থার উপর কিন্তু ঠকে যাওয়া বা লো লাইফ, যেটাই তুই বলিস না কেন, মানে লো লাইফ তুই যে সেন্সে বলছিস, ঠকে যাওয়া থেকেই তো বলছিস, সেই জায়গায় না না, আমি অর্থনৈতিক অবস্থার কথা বলছি না, মানসিক অবস্থার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত মানুষকে আমি দেখেছি কন্টিনিউ আরেকটা মানুষকে ঠকিয়ে যাচ্ছে। তাতে সে কী সুখ পাচ্ছে? সে একটা মানসিক সুখ পাচ্ছে। কোন সুখটা পাচ্ছে? যে সুখটা তার কাছে নেই, সেই সুখটা পাচ্ছে। আজকে বসু বল, তোর আমাকে দেখে কেন মনে হবে যে এই মানুষটাকে ঠকায়? কী কী কারণে মনে হবে? তোর একটা দুটো কারণে মনে হতে পারে। এক নম্বর হতে পারে, তুই আমার মেরুদণ্ডকে ভেঙে দিতে পারিস তোর কোনো হিংসে জ্বালা থেকে, এটা হতে পারে। আমার মধ্যে এমন কিছু আছে যা তুই তোর মধ্যে রাখতে চাস, সেটা তুই পারছিস না, সেই জায়গা থেকে তুই পারিস আমার মানসিক অবস্থাটাকে ভেঙে দিতে, ঠকিয়ে। এই দুটো কারণ কিন্তু হয়। আরও কিছু কারণ যদি তোমাদের জানা থাকে তোমরা প্লিজ আমার সাথে শেয়ার করো, তাহলে আমারও কথা বলতে সুবিধা হবে। আচ্ছা, রূপম বলছে আমি পারি। জীবনের শেষ দিন পর্যন্ত যদি কেউ আমাকে ঠকিয়ে সুখ পায়, একটু লাভবান হয়, হোক। এক্ষেত্রে আমি হয়তো ঠকে যাচ্ছি, কিন্তু আমাকে যে ঠকাচ্ছে তার জিতে যাওয়াটাকে আমি এনজয় করব। পারবি? ধর আজকে থেকে আমি তোকে ঠকাবো, তোর ভালো লাগবে? তুই কতদিন আমার সাথে সম্পর্ক রাখবি? যখন তুই জানতে পারবি যে দিদি আমাকে কন্টিনিউ ঠকিয়ে যাচ্ছে, ভাই ভাই বলছে, এদিকে ভাইয়ের নামে বা ভাইকে প্রবঞ্চনা করে অনেক কাজ করে ফেলছে। এই ক্ষেত্রে তোর সাথে আমার যে সম্পর্ক রয়েছে, ফেসবুকের মাধ্যমে যে সম্পর্কটি রয়েছে, একমাত্র তোকে ঠকানোর একটাই কারণ, তোর নামে তোকে মিথ্যেভাবে প্রেজেন্ট করা লোকের সামনে। তুই যা নোস সেটাকে তোর নামে দুটো আরও মন্দ কথা বলে লোককে বোঝানো যে এই মানুষটি ঠিক মানুষ নয়। পারবি তো নিতে মেনে? দিদির কাছ থেকে এটা পারবি মেনে নিতে? একবার ভেবে বলিস। অনন্যা বলছে ঠগের অস্তিত্বর খুব দরকার, ঠগ আমাদের প্রকৃত হতে সাহায্য করে। সেটাই, ঠকে যাওয়াটা জীবনে প্রচুর দরকার। যত বেশি ঠকে যাওয়াটা না এক ধরনের জীবনের ব্যর্থতা। জীবনে যত বেশি আমরা ব্যর্থ হব, আমরা হয়তো এই যে লাইফে বসে অনেক বড় বড় কথা বলি, আদতে হয়তো নিজের জীবনে সেই জায়গাটা খুঁজে পাই না বা করতে পারি না, বারবার ভেঙে যায়। কিন্তু বলি কেন জানো তো তোমরা সবাই বা আপনারা সবাই কেন এই কথাগুলো না? একটা জিনিস আমি যেটা বিশ্বাস করি, সেই রত্নাকর দস্যুর কথা, মরা মরা বলতে বলতে রাম একদিন আসবেই। যত আমি বলবো না, একটা শব্দ যত বেশি উচ্চারণ করব, সেই শব্দটা কোনো না কোনোভাবে আমার নার্ভ সিস্টেমকে সজাগ করে তুলবে। যে নার্ভগুলো এখনো স্থিমিত অবস্থায় আছে, সেই নার্ভগুলোকে সজাগ করে তুলবে। তুমি সারাদিনে তোমার প্রিয় মানুষকে 10 বার ভালোবাসি বলো মন থেকে, দেখবে সত্যি সত্যি কোথাও মনে হবে আমি তোকে সত্যিই ভালোবাসি। একবার মন থেকে, আমি কিন্তু বললাম মন থেকে। ভালোবাসি শব্দটার মধ্যে এমন জোর আছে, যেই জোরটা একটা মানুষকে মাটি থেকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। একই রকমভাবে আমি বলবো, একই রকমভাবে এরকম কিছু শব্দ, এরকম কিছু জিনিস আমি যদি নিজেকে বারবার করে বলি আমি ঠকে গেলাম, আমি সত্যি সত্যি ঠকে গেলাম, একটা সময় মনে হবে, আমার অন্তত মনে হবে, আমি আমার জায়গা থেকে বলছি, এবার আর ঠকবো না,
এর পরের কথাটা হবে, এবার আর ঠকবো না, ঠকে গেছি তো গেছি, তো এবার কিন্তু আমাকে ঘুরে দাঁড়াতে হবে। দেখ, ভেবে দেখ তোরা। তাপস দে ওয়াচিং। তাপসবাবু, আমাদের লাইভে বোধহয় আপনি প্রথম, আপনাকে স্বাগতম, সাথে থাকুন, কিছু কথা আপনাদের শেয়ার করুন, আমারও ভালো লাগবে কথা বলতে। আচ্ছা, স্মৃতি দিদি বলছে কিছু কিছু জায়গায় আমরা বারবার ঠকি। হ্যাঁ, কারণ আমরা বারবার ঠকতে চাই, আমরা বারবার ঠকতে, ওই জায়গাটাতে আমরা স্পর্শ করে থাকতে চাই, কারণ ওই জায়গা থেকে হয়তো আমাদের কিছু পাওয়ার আছে। আমরা কেন ঠকি, একটা জায়গায় কেন বারবার ঠকি, কারণ তার কাছে আমার এক্সপেকটেশন আছে, তার কাছে আমার আশা আছে, সেই জায়গা থেকে আমি শেষ পর্যন্ত হলেও বোধহয় কিছু পাবো, এর জন্য বারবার ঠকে যাই। এবং যেই জায়গায় বারবার ঠকে যাব না, সেই জায়গা থেকে প্রাপ্তি লাভ হবে না, সেই জায়গা থেকে কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানো উচিত, যেটা আমরা পারি না। আমাদের খুব কষ্ট হয়, বিশেষ করে আবেগ সম্পন্ন মানুষ যারা আছে তাদের কিন্তু খুব কষ্ট হয় এই জায়গাতে। আচ্ছা, অনন্যা রোহন রূপমকে বলছে সব ক্ষেত্রে নাকি ক্ষেত্র বিশেষে, খুব ভেবে বলবেন। রূপম, উত্তর দে, তোর কি সব ক্ষেত্রেই মনে হয়, মানে কি মানুষগুলোকে কি সব জায়গায়, মানে সব একই লেভেলে সব মানুষকে রাখিস, সেজন্য কি তুই সবার কাছ থেকে এই ঠকে যাওয়াটাকে এনজয় করিস? একটু বল ভেবে। বসু বলছে অনন্যাকে এগ্রি ভাই, বেশ। ইমন বলছে ঠক না থাকলে ঠকা কী জিনিস বুঝলে প্রতিকূল পরিস্থিতি থেকে ওভারকাম করা যায় না, তাই ঠগের অস্তিত্ব সত্যিই প্রয়োজনীয়। অস্তিত্ব প্রয়োজনীয়, নিজেকে তৈরি করার জন্য প্রয়োজনীয়, ব্যক্তি বিশেষে নিজেকে সেই জায়গায় তৈরি করার জন্য কিন্তু ঠগ বা ঠকে যাওয়া প্রয়োজন। ঠগ মানুষ পৃথিবীতে থাকা অবশ্যই দরকার, আমি মনে করি। ঠগ মানুষ পৃথিবীতে না থাকলে মানুষ কিন্তু উত্তরণের রাস্তাটা খুঁজে পাবে না। উত্তরণের রাস্তাটা খুঁজে পাওয়ার জন্য না একটা ভাঙা কাঠেরও দরকার হয়। ঠগ হচ্ছে ভাঙা কাঠ, ভর দিয়ে উঠতে পারবো না, ভাঙা কাঠ তো ভর দিয়ে উঠতে পারবো না, কিন্তু ওই যে রইল আমার পাশে ভাঙা কাঠটা, আমি কখনো কখনো মনে করতে পারি যে আমার পাশে আছে, ঠকাচ্ছে, ইচ্ছে মতো ঠকাচ্ছে, তবু তো পাশে আছে, একে একে ভর করেই আমাকে উঠে দাঁড়াতে হবে। আচ্ছা, ফ্রেম আউট হচ্ছিস ভিডিও থেকে বারবার, কি করি বলতো, আমি তো বুঝতে পারছি না রে বসু। আমার আর না তোর তো আদায় কাজকলায় সম্পর্ক, সেই থেকে হতে পারে যে ফোনে ফোনেও আদায় কাজকলায় সম্পর্ক হয়েছে, ফোনও বোধহয় চায় না তুই আমাকে ভালো করে দেখিস, কিন্তু আমি কিন্তু তোর সব কমেন্টগুলো পাচ্ছি এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ভাইয়া, নিজেকে ঠকালে নিজের প্রতি ভালোবাসা বাড়ে, মায়া হয়, কিন্তু অনুশোচনা আসে খুব বেশি। নিজেকে ঠকালে ভাইয়া একটুখানি পরিষ্কার করে বল, এই জায়গা থেকে নিজেকে ঠকালে বলতে কোন জায়গা থেকে, ভালোবাসা থেকে নিজেকে ঠকালে, মানে তুই কি অপ্রাপ্তি বা মানে যেই জায়গায় তোর ভালোবাসা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে তুই ভালোবাসছিস বলে, এমন কি ব্যাপারটা? একটুখানি, অনুশোচনা তো সব জায়গাতে আছে, শুধু নিজেকে ঠকালে না। আমি মনে করি, আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি যাদের যাদের জীবনে ঠকিয়েছি, আমার কিন্তু বিবেকে দংশন আমি ততবার পেয়েছি। বিবেক কিন্তু কথা বলে, খারাপ মানুষের বিবেক কথা বলে, ভালো মানুষের বিবেক কথা বলে। বিবেক কিন্তু একটা জায়গায়, হ্যাঁ, খারাপ মানুষের ক্ষেত্রে কি হয়, বিবেক যখন কথা বলে, খারাপ মানুষ বিবেকের কথা তখন প্রাধান্য দেয় না, আর ভালো মানুষ বিবেকের কথায় প্রাধান্য দেয়। যদিও ভালো মানুষ খারাপ মানুষ ব্যাপারটা ভীষণ আপেক্ষিক, তবুও অ্যাট এ গ্ল্যান্স আমরা কিন্তু একটা মানুষের সাথে কিছুক্ষণ থাকার পর বা দীর্ঘ সময় থাকার পর তাকে খারাপ মানুষ এবং ভালো মানুষে আখ্যায়িত করে দেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, আমি ওই এত গভীর আলোচনায় এই মুহূর্তে যাচ্ছি না, খারাপ মানুষ বা ভালো মানুষ, কিন্তু নিজেকে অনুশোচনা কিন্তু থাকবেই। অনুশোচনায় দগ্ধ কিন্তু সেই মানুষগুলোই হয় যে মানুষগুলো বিবেকের তাড়নায় নিজেকে তৈরি করে নেয় সেই জায়গায়। খারাপ মানুষ তো নিজেকে তৈরি করতে পারে না, খারাপ মানুষ বিবেক তাকে দংশন করছে, কিন্তু সে দোষ দিচ্ছে ওই মানুষটার উপর যাকে সে ঠকিয়েছে। ও এরকম করলো বলেই তো আমি এরকম করলাম, আমি তো এরকম করতে চাইনি, ও এই কাজটা করেছে বলেই আমি এই কাজটা করেছি। সে না যথাযথ যুক্তি নিজের মনের মধ্যে দাঁড় করিয়ে দেয়, যে দাঁড় করানোর মধ্যে আদতে কোনো ভালোবাসা থাকে না,
কোনো মাত্রা থাকে না, কোনো লাভ থাকে না, কোনো ক্ষতিও থাকে না। জামাইবাবু বলছেন, ঘরের মানুষ হোক বাইরের মানুষ, যত তাড়াতাড়ি তাদের কাছে ঠক যায় ততই মঙ্গল। একদম। পরবর্তী সময়ে তাদের থেকে সতর্ক থাকতে পারবো, কিন্তু কাছের মানুষ বা বন্ধু স্থানীয় কেউ যদি অতি আপন হয়ে পরবর্তী সময়ে আমাদের ঠক দেয়, সেটা খুব বেদনাদায়ক হয়। কিন্তু আমি এও দেখেছি যে অন্যকে ঠক দেয় সেও কিন্তু ঠক খায়, অনেক সময় অনেক বড় ঠক। হ্যাঁ জামাইবাবু, আমি সেটাই বলছি, ঠকে যাওয়াটা যত তাড়াতাড়ি আমরা শিখে যাব না, বা একটা মানুষের কাছ থেকে যত তাড়াতাড়ি আমি ঠকবো। আরেকটা আমি যে জিনিস দেখেছি জামাইবাবু, আপনার কথা প্রসঙ্গে আমি আসছি, মানুষের খুব কাছাকাছি যাওয়া উচিত নয়। এটা আমি আমার জীবন দিয়ে বলছি। মানুষ বলতে অবশ্যই আমার মা বাবা, আমার স্বামী, আমার ছেলে মেয়ে, আমার ব্লাড কানেক্টেড মানুষ, তাদের কথা বলছি না। আমি বলছি আমার আরও যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর কথা। আমি এটা বিশ্বাস করি, খুব কাছে গেলে না, খুব কাছাকাছি পৌঁছে গেলে না, দুর্বলতাগুলো তো খুব ভালোভাবে প্রকাশ পেয়ে যায়, এবং মানুষ না কোনো একটা সময় সেই দুর্বলতা যেটা রয়েছে সেটাকে না মিসইউজ করতে শুরু করে দেয়। আমিও করি, আপনিও করেন, অন্যরাও করে, বাকিরাও করে, এবং সেটা করে। সেজন্য আপনার সাথে যে আজকে আমার সকালে কথা হয়েছে, দূরত্ব রেখে কথা বলা, এবং আমি কাকে বেশি আমার জায়গায় আনবো, কাকে আনবো না, কাকে একটু জায়গা বিশেষে রাখবো, নিজেদের না একটা জায়গা তৈরি করে দেওয়া, করে নেওয়া কিন্তু উচিত। এবং হ্যাঁ, যত তাড়াতাড়ি ঠকে যাব তত তাড়াতাড়ি সেই মানুষটা থেকে আমি দূরে যাব, এবং সেই মানুষটাকে আমি অ্যাভয়েড করতে শুরু করব, এবং আলটিমেটলি সম্পর্কটার মধ্যে চিড় ধরবে। সম্পর্কে চিড় ধরলে আমার ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। বেদনাদায়ক, অবশ্যই খুব বেদনাদায়ক। আমিও আগেই বলেছি, ওই জায়গাটা আপনার দেওয়া সাবজেক্ট আমি আজকে চুজ করেছি, প্রসঙ্গক্রমে বলে দিই। হ্যাঁ, বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। সেই জায়গাটায় ভেঙে যায়, প্রচুর আমরা ভেঙে যাই, ওই কষ্টটা নিতে পারি না সবাই, কিন্তু নিতে হয়, নিয়ে নেই, এটাও একটা যেমন ঠিক। আরেকটা হচ্ছে, যে ঠকায় সে কিন্তু আলটিমেটলি ঠকে। আমিও এই কথাটা প্রথমে বলে নিয়েছি, যে সে যদি মনে করে সে জীবনে জিতে গেল, না, সে হচ্ছে একদম সবচেয়ে বেশি ঠকে গেল যাকে ঠকিয়েছে তার থেকেও। দিব্যেন্দু মজুমদার, আচ্ছা দিব্যেন্দুদা বলেছে, জীবনে ঠকাটাও বোধহয় খুব দরকার, ঠেকে শেখা যায় তাহলে, কিন্তু নিজেকে ঠকানো কোনোভাবে জাস্টিফাইড নয়। সেক্ষেত্রে ভেতরে যে ক্ষত তৈরি হয় সেটা সারানো বেশ কঠিন। আমরা তো ঠকাই দিব্যেন্দুদা, ঠকাই না? আমরা আমাদের প্রিয় মানুষগুলোর কাছে গিয়ে ঠকি না, ঠকতে চাই না, ভালোবাসার আবেগের জায়গা থেকে ঠকি না, বিভিন্ন জায়গা থেকে ঠকি, কিন্তু আমরা সেই জায়গাটা দেই কেন? শুধুমাত্র ভালোবাসা থেকে। আমি শুধু ভালোবাসার জায়গা থেকেই বলছি। হ্যাঁ, জাস্টিফাইড তো স্বাভাবিকভাবে নয়, অসম্ভবভাবে, কিন্তু ব্রেন কি তখন কাজ করে? তখন কি জাস্টিফাই হচ্ছি বা হতে পারছি কিনা বা করতে পারছি কিনা, সেটা কি সেই মুহূর্তে কাজ করে? আমার তো মনে হয় না কাজ করে। তখন না শুধুমাত্র ওই আবেগটা এসে ধরা দেয়, এটাই। হ্যাঁ, সেখান থেকে জীবনের সেই ক্ষেত্র থেকে তো অবশ্যই ঘুরে দাঁড়ানো বা নিজেকে সরিয়ে যাওয়াটা প্রচণ্ড কঠিন হয়ে পড়ে, কিন্তু আমরা পারি। আমরা মানুষ বলেই হয়তো পারি, অমানুষ বলেই বোধহয় পারি, শেষ পর্যন্ত পেরে যাই। বর্দি দেখছো, উন্মেষ দেখছিস, বল বাবু, তুই তো আমাদের নতুন লাইভ মেম্বার হচ্ছিস। আচ্ছা, অঙ্কিতা দাস বলছে, কর্মফল সবচাইতে বড়, যে ঠকায় সে নিজেও ঠকে। হ্যাঁ, কর্মফল ব্যাপারটার মধ্যে না আমার না একটুখানি কোথাও আমি একটু বাদ সাধলাম মিষ্টু। কর্মফল দেখ, আমি ধর তোকে ঠকালাম, তুই তো ঠকে গেলি, তোর জীবনের একটা অংশ কিন্তু অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল, তারপর আমি আমার কর্মফলটা পেলাম, তাতে তোর লাভটা কি হলো? হলো কি আদতে? হলো না। আমি হয়তো কষ্ট পেলাম, কারণ আমি তোকে ঠকিয়েছি, আমি খুব খারাপ অবস্থায় রয়েছি, আমি বারবার অন্যজন আমাকে ঠকাচ্ছে, চেইন ওয়াইজ তো, আমি তোকে ঠকাবো, আমি ঠকবো না সেটা তো হয় না, আমাকে আবার অন্য কেউ ঠকাচ্ছে সেটাও হয়। তো এই জায়গা থেকেও ভাবতে হবে যে কর্মফলটা আদতে যে মানুষটা ঠকছে তার জন্য কতটা প্রযোজ্য, তার কোন জায়গাটায় লাগছে, সে তো ওই জায়গাটা থেকে বেরিয়েই গেছে, সুতরাং
কর্মফলে ভুগলো কি ভুগলো না তাতে কিছু যায় আসে না, আলটিমেটলি কিছু যায় আসে না। রূপম বলছে সর্বক্ষেত্রে নয়, হ্যাঁ অনন্যাকে উত্তর দিয়েছে সর্বক্ষেত্রে নয়, এমন কারো কাছে আমি ঠকতে চাইবো না যে আমার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেবে। দেখলি তো একটা কথার কত মানে রূপম। তুই প্রথমে বললি ঠকতে তুই ভালোবাসিস একমাত্র কারণ তুই অন্যের মুখে হাসি। আমরা তাই করি, কিন্তু বেসিক্যালি কিন্তু আমরা তাই করি। আমরা যাদের ভালোবাসি আমরা বারবার কেন ঠকি? কারণ তার সে শান্তি পাচ্ছে, সে হয়তো কোথাও বুঝবে আমার কষ্টটা, আমার ঠকে যাওয়ার ব্যথাটা, আমার যন্ত্রণাটা, কিন্তু তার মুখে হাসির জন্য আমরা বারবার করে কিন্তু ঠকে যেতে রাজি থাকি। এটা একটা গেল। 2 নম্বর তুই বললি যে তুই মানুষের মধ্যে কিন্তু সেই জায়গাটা খুঁজে পেতে চাস এবং তুই এটাকে এনজয় করিস। 3 নম্বরে চলে এলো তুই সর্বক্ষেত্রে নয়, যে ক্ষেত্রতে তোর অস্তিত্বের হুমকি হচ্ছে সেক্ষেত্রে তুই ঠকতে রাজি না। তাহলে তুই কোন কোন ক্ষেত্রে ঠকতে রাজি? অস্তিত্বের হুমকি তো সব ক্ষেত্রেই হয় রে, অস্তিত্বের হুমকি হয় না? সামান্য ঠকা থেকেও কিন্তু অস্তিত্বের হুমকি হয়। দেখ ভেবে একটু ভেবে দেখ। অনন্যা উত্তর দিচ্ছে রূপমকে, তবে তো শূন্য হতে পারলেন না রূপম বাবু। সেটাই বলছিলাম, আমরা পারি না সবটা মেনে এনজয় করতে। কাকুলি চক্রবর্তী তুই দেখছিস, সাথে থাক বাবু। আচ্ছা অনন্যা বলছে দিদি আরেকটা কবিতা শুনবো, অবশ্যই শোনাবো। আচ্ছা আগে অনন্যা বলছে একটা কবিতা তাহলে শুনিয়েই ফেলি, কেমন? বড় জটিল একটা বিষয় আমি আজকে চুজ করেছি, ভেবেছিলাম খুব স্বাভাবিকভাবেই বলতে পারবো, এখন আমার বলা শুরু করা থেকে মনে হলো অসম্ভব পরিমাণে কঠিন। তবুও আমি পড়ছি একটা কবিতা, একটু কষ্টের কবিতা, একটু খারাপ লাগার কবিতা, একটু যন্ত্রণার কবিতা পড়ছি। বসু বলেছে কনসেন্ট্রেশন ক্যাম্প, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার খুব প্রিয় কবি একজন, তো তার একটি কবিতা আমি আজকে পড়ছি। তার চোখ বাঁধা হলো, বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ, থ্যাতলানো ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হলো, জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে। মা মাগো চেঁচিয়ে উঠল সে। 555 মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক, পোড়া মাংসে উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে। জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টসটসে আঙুরের মতো ফোসকা তুলতে লাগলো। দ্বিতীয় লাথিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ। এবার সে চিৎকার করতে পারল না, তাকে চিৎ করা হলো। পেটের উপর উঠে এলো দুজোড়া বুট, কালো ও কর্কশ, কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল অনাহার ও ক্ষুধার কথা। সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল, বুঝি সে কারণে ফরফরটে করে টেনে ছিঁড়ে নেওয়া হলো তার প্যান্ট, খোলা হলো। সে এখন বিবস্ত্র, বিভৎস। তার দুটো হাত মুষ্টিবদ্ধ, যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সংক্রোধে, যে হাতে সে পোস্টার সেটেছে, বিলিয়েছে লিফলেট, লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো। সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত। তার 10টি আঙুল, যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ, ভাইয়ের শরীর, প্রেয়সীর চিবুকের তিল, যে আঙুলে ছুঁয়েছে সে সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত, স্বপ্নবান হাতিয়ার। বাটখারা দিয়ে সে আঙুল পেশা হলো, সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা। লোহার সাঁড়াশি দিয়ে একটি একটি করে উপড়ে নেওয়া হলো তার নির্দোষ নখগুলো। কি চমৎকার লাল রঙের রক্ত! সে এখন মৃত। তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার থ্যাতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের ওপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুবির্ণিত লাভা। কবিতাটা বসু অনুরোধ করেছিল, আমি হয়তো অত ভালো করে কবিতাটা পড়তে পারলাম না,
কবিতাটা আমার তৈরি নেই। কষ্ট, এই যে কষ্ট থেকে আমি কবিতাটা এক্ষুনি কেন পড়লাম, এই কষ্টটাকেও যদি কোনোভাবে আমাদের জীবনের সাথে মিশিয়ে ফেলা যায় কেমন হবে। ঠকে গেলে মনে হয় না এই ধরনের কষ্ট হচ্ছে? বিভৎস পরিমাণে যখন আমরা ঠকে যাই মনে হয় না আমার চোখটা উপড়ে কেউ নিয়ে নিল, আমার নখগুলোকে কেউ উপড়ে দিল? মনে তো হয়, আরও মনে হয় বুকের উপর কোনো একটা পাথর বোধহয় কেউ দিয়ে রাখলো। কিছুতেই হালকা হতে পারি না, কষ্টের জায়গা থেকে কিছুতেই আমরা হালকা হতে পারি না। তো এই একটা কবিতা বললাম আজকে, এবং আমি যাদের ঠকিয়েছি তাদের চোখ দিয়ে বলছি, এসেছিল আমি তাদের ঠকিয়েছি। তারা আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু আর আমাকে ভালোবাসে না। তারা একবার ঠকে, দুবার ঠকে, আজকে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। আচ্ছা, রূপম বলছে শূন্য কেন হব, ঠকলেই কেউ শূন্য হয়ে যায় নাকি? অনন্যা উত্তর দে। আচ্ছা, ঠকে যাওয়া একটা শিক্ষা সৎ মানুষের কাছে, আর যারা ইচ্ছে করে ঠকায় তারা কুচিন্তা নিয়ে ঠকায়। একদম তাই, ঠকে যাওয়া একটা শিক্ষা সৎ মানুষের কাছে। সৎ বলো, ভালো মানুষ, আমরা যে আক্ষরিক অর্থে যে ভালো মানুষ বলি তাদের কাছে তো অবশ্যই। আর কুচিন্তা না থাকলে তো ঠকানো যায় না। আমার মনের মধ্যে যদি কুচিন্তা না থাকে, বসু আমি তোমাকে ঠকাবো কি করে? তোকে তো আমাকে ঠকাতে হলে আমাকে কুচিন্তাটাকে ধারণ করতে হবে। ধারণ যারা করে তারা তো স্বাভাবিকভাবেই মানে আমরা যেমন কি বলে তাবিজ ধারণ করি, আমরা মাদুলি ধারণ করি, ওই ধারণের মতো না কুচিন্তাটাকে ধারণ করতে হয়। যতক্ষণ কুচিন্তা তোমার মাথা থেকে না যাবে তুমি ঠকানো কিন্তু কাউকে বন্ধ করতে পারবে না, চাইলেও পারবে না। উন্মেষ বলছে না ঠকলে শিক্ষা হয় না, বড়রা ছোট থেকেই বলে। পরে এটা অনুভব করেছি জীবন এগিয়ে যেতে কোনো সময় ঠকে যেতে হয়, কিন্তু তা থেকে যা শিক্ষা পায় সেটা জীবনে পথ চলার পাত্র। একদম খাঁটি কথা, একেবারে খাঁটি কথা বলেছিস, খুব ভালো কথা বলেছিস। এটা আর বিশ্লেষণের দরকার হয় না, তুই যেভাবে বললি এটা আমি আর বিশ্লেষণ করবো না। হ্যাঁ, ছোটবেলায় আর আসলে কি জানিস তো, ঠকে যাওয়াটা না এখনকার যে আমি বলছি, আমাদের মারা না কোনোদিন বলেনি যে কিভাবে ঠকে যেতে হয় বা কারা তোমাকে ঠকাবে সেই জায়গা থেকে বেরিয়ে এসো। আজকে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, বারবার আমার এখানে বন্ধ হয়ে যাচ্ছে, আমি জানি না তোমাদের কাছে কতটা অবধি পৌঁছচ্ছে। তো আমার মা বা বাবা আমাদের মানে শিক্ষাটা এরকমই দিয়েছিল, নিজে চলতে চলতে যদি হোঁচট খাও, হোঁচট খেয়ে উঠে যদি দাঁড়াতে পারো হাঁটো, হোঁচট খেয়ে যদি উঠে দাঁড়াতে না পারো পড়ে থাকো, মুখ থুবড়ে পড়ে থাকো, ঘন্টাখানেক পড়ে থাকো, 2 ঘন্টা পড়ে থাকো, 2 দিন পড়ে থাকো, 2 বছর পড়ে থাকো, কিন্তু তোমাকেই উঠতে হবে, তোমার হাত ধরে কেউ ওঠাবে না। ঠকে যাওয়াটা কিন্তু একই ব্যাপার। ঠকে গেলে আমরা সাময়িকভাবে আমাদের পথ চলাটাকে না ভীষণ বন্ধুর বলে মনে করি, মানে পথ চলাটা আমাদের ভীষণ মনে হয় যে ইস এত এবড়ো থেবড়ো রাস্তা আর হাঁটতে পারবো না, কিন্তু হাঁটতে কিন্তু হয়, এবড়ো থেবড়ো রাস্তা দিয়েও কিন্তু আমরা হাঁটি। শোন, আমরা শারীরিকভাবে যদি হাঁটতে পারি, মানসিকভাবে কেন পারবো না? আমার তো মনে হয় শরীর থেকে মনটা অনেক বেশি শক্ত হয়। তো সুতরাং আমরা দেখবি এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে কষ্ট হয়, জল কাদা এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে হাঁটি, কত কষ্ট হয়, কিন্তু হেঁটে রাস্তাটাকে কিন্তু পার করি। ঠিক সেমনি যে মনের দিক থেকেও যদি ওই এবড়ো থেবড়ো রাস্তাটুকু পার করে ফেলতে পারি, তারপর কিছুটা মসৃণ পথ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করেই, এটাও কিন্তু ঠিক। আসিফ মণ্ডল বলছেন হাই দাদা, আপনি আমাদের লাইভে প্রথম, স্বাগতম আপনাকে। আচ্ছা, অনন্যা রূপমকে বলছে আপনি যেটা বললেন প্রথমে ততটা মানতে হলে শূন্যই হতে হয় যে। একটা কবিতা শোনাবে গো বৌমণি, প্লিজ শোনাবো, আরেকটা কবিতা শোনাবো? না একদম ঠিক আছে, দিদি বলছে না একদম ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্ক ঠিক আছে, আচ্ছা বেশ। আমার এখানে না বারবার কি করছে বলতো, কেটে যাচ্ছে, কি হয়েছে কে জানে। একটা কবিতা আমরা পড়ি, সেটা হচ্ছে আবার রুদ্রর কবিতা একটা পড়ব, সেটা হচ্ছে খুব কাছে এসো না। কাছে আসা নিয়ে জামাইবাবুর সাথে একটা কথা হয়েছে, খুব কাছে এসো না, একটা ছোট্ট কবিতা একটু পড়ি। খুব কাছে এসো না কোনোদিন,
যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে, এ চোখ থেকে ওই চোখের কাছে থাকা, এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা, যে কাছাকাছির মাঝে বিন্দু খানিক দূরত্বও আছে। মেঘের মেয়ে অত কাছে এসো না কোনো দিন, দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির। তার চেয়ে বরং দূরেই থাকো, যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্দুরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যেও। 1 ইঞ্চিতেও কবু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। কবিতাটা কি অসম্ভব সত্যি, তাই না? খুব কাছাকাছি এসো না, যতটা কাছাকাছি থাকলে ছোঁয়া থেকে স্পর্শ হবে। ছোঁয়া আর স্পর্শ, ছোঁয়া কিন্তু বহু দূর থেকে আমরা মানুষকে ছুঁতে পারি, স্পর্শটা করতে হলে কিন্তু কাছের থেকে স্পর্শ করতে হয়, কাছাকাছি থেকে স্পর্শ করতে হয়। তো ততটাই দূরে থেকো যেখান থেকে আমি তোমাকে ছুঁতে পারবো কিন্তু স্পর্শ করতে পারবো না। এবং কাছাকাছি এলে যে সমস্যাটা তৈরি হয় আমি তো বললাম, তার ভেতরের যে খারাপ দিকগুলো খুব স্পষ্ট প্রমিনেন্ট হয়ে যায় আমাদের মাঝে, তো সেটা উচিত না। দূরে থেকে ছুঁয়ে থাকো। আচ্ছা, কবিতা শোনা, দুটো অনুরোধ দেখেছিলাম। হ্যাঁ বসু, একটা কবিতা তো পড়লাম। আচ্ছা, মামা এসেছেন। কোনো কোনো দিন আমি ঠকেছি, কিন্তু আজকে আমি ঠকবো না এই ভেবে চলমান যন্ত্রটির সাথে যুদ্ধ করে এই মাত্র প্রাণনকে পেলাম। বেশ, প্রাণনের প্রতিষ্ঠা দিনে থাকতে পেরে ভালো লাগছে। প্রাণনের শ্রীবৃদ্ধি কামনা করি। মামা, আপনাকে দূর থেকে প্রণাম জানাচ্ছি, আমি দুহাত জোর করে প্রণাম দিলাম। প্রাণনের সাথে থাকুন, সঙ্গে থাকুন। প্রাণন আমাদের স্বপ্ন, প্রাণন একটি সত্তা। এভাবে যদি আপনাদের মতো ব্যক্তিত্বরা, কেন বলছি, অভিজ্ঞতার দিক থেকে কিন্তু আপনারা আমাদের থেকে অনেক 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 এগিয়ে। কখনো কখনো আমরা হয়তো বোকামো করে ফেলি, আমরা বলে ফেলি, এমন আমিও বলি, অস্বীকার করব না, যে শুধু বয়সে বড় হলেই কিন্তু অভিজ্ঞ ব্যক্তি হয় না। কিন্তু আমি মনে করি বয়সে বড় হলেই কিন্তু অভিজ্ঞ ব্যক্তি হয়, এটা আজকে আমি স্বীকার করছি। কখনো কখনো আমি বলে ফেলি, হয়তো অজান্তে বলে ফেলি। আপনাদের মতো অভিজ্ঞ ব্যক্তিদের থেকে আমরা যে পরিমাণ প্রাণ পাই, যে পরিমাণ অভিজ্ঞতা পাই, যে পরিমাণ ভালো লাগা ভালোবাসা পাই, সেটা কিন্তু আমাদের পথ চলাকে অনেক সুমধুর করে, অনেক ভালো করে। আমরা যেটা বুঝি না, হাতে ধরে যদি বুঝিয়ে দেন, হাতে ধরে যদি শিখিয়ে দেন, আমরা শিখবো, আমরা শিখতে রাজি। কারণ আমাদের তো মাত্র সবে পথ চলা, তো পথ চলার মধ্যে যত বেশি সঙ্গী আমাদের সাথে থাকবে, তত বোধহয় আলটিমেট জায়গায় সঙ্গীর পরিমাণ অনেক বেশি হবে, এটা আমি বিশ্বাস করি। আর আপনি ঠকেছেন, আর ঠকবেন না এটা ভেবেছেন, তাই চলমান যন্ত্রটিকে সাথে করে যুদ্ধ করে এইমাত্র প্রাণনে এসেছেন। খুব ভালো লাগলো কথাটা। গান গাও একটা। এ সর্বনাশে কাণ্ডটা তোকে কে করতে বলেছে রূপম? আমি তো গান পারি না রে ভাই। আচ্ছা, বসুকে বলেছে অনন্যা, ভাই ঠকে যাওয়াটা সবসময় শিক্ষণীয়। সে তুই যেই মানুষের থেকেই ঠকে যা, তা তোকে কিছু শিখিয়ে যাবে। প্রতিনিয়ত আমরা শিখছি, তো ঠকে যাওয়া থেকেও শিখছি, ভালোবাসা থেকে শিখছি, ভালো লাগা থেকে শিখছি, অনেক কিছু থেকে শিখছি। আসিফ মণ্ডল বলছে ঠকানো খুবই অপরাধ। অপরাধ প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে তো আসিফ ভাই আমরা অপরাধ করে যাচ্ছি, প্রতিনিয়ত করছি। শুধু ঠকানোর মাধ্যমে নয়, অন্য অনেকভাবে আমরা মানুষকে কিন্তু বা নিজেদের কিন্তু অপরাধী করে তুলছি। অপরাধ তো অবশ্যই, আমিও মনে করি অপরাধ। অপরাধটা জেনে শুনে কটা মানুষ পারে এই অপরাধ থেকে মুক্তি নিতে নিজেকে, বা মুক্তি দিতে নিজেকে পারে কি? আসিফ মণ্ডল বলছে হাই। হ্যাঁ আচ্ছা, হাই। আচ্ছা, রিপর্ণা বলছে যারা ঠকায় তারা কিন্তু ঠকাচ্ছে এটা মানতে পারে না,
এটা আবার নেশায় পরিণত হয় অনেক ক্ষেত্রে। ওই যে বললাম, বিবেক যখন তাকে বারবার করে বলে বাবু তুই তো ঠকাচ্ছিস ওদেরকে, ও তখন বলছে না না আমি কোথায় ঠকাচ্ছি, ও যদি এই কথাটা না বলতো তাহলে তো আমি এই কথাটা বলতাম না। ওটাই হচ্ছে গিয়ে অভ্যাস, ওটাই হচ্ছে গিয়ে মানতে না পারা, ওটাই হচ্ছে গিয়ে নিজেকে সেই জায়গায় তৈরি করতে না পারা। আসিফ মন্ডল বলছে হাই দিদি, আমি আপনার সাথে নতুন। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি আপনি আমাদের নতুন। বদ্দি একটা হাম্পি পাঠিয়েছে, বদ্দিকেও হাম্পি। আচ্ছা, অনন্যা বলছে স্বাগতম দাদা, সাথে থাকবেন। সাথে থাকুন, সবাই আপনাকে বেশ সাথে থাকার জন্য আহ্বান করেছে। আচ্ছা, বৈশা বলছে আমাকে এমনও মানুষ আছে খুব ভালো করে জানি কিভাবে ঠকাচ্ছে, শুধু মজা নেই তাদের কনফিডেন্ট লেভেল দেখে। এটা আবার উল্টো কথা কেন বসু বললি? তুই এক্ষুনি বললি রূপমের কথাতে প্রতিবাদ করলি, রীতিমতো প্রতিবাদের জায়গা থেকেই কথাটা বললি। এবং কেন তুই কেন কনফিডেন্টলি কেউ তোকে ঠকিয়ে যাচ্ছে তুই বুঝতে পেরেও কেন সেই জায়গাটা দিচ্ছিস? মানে কেন দিচ্ছিস? তোরও কি তাহলে ভালো লাগছে যে ঠকাচ্ছে সেটা দেখতে? সেটা মানে আনন্দে আছিস কি ঠকে? যদি ঠকে আনন্দে থাকিস সেটা আলাদা বিষয়, কিন্তু ঠকে কিন্তু আমরা আনন্দে আলটিমেটলি থাকি না, কারণ মন কিন্তু আমাদের নিজের আয়ত্তে তখন থাকে না। আচ্ছা, সৃজা বলছে যে ঠকায় সে কিন্তু নিজের পক্ষে নিজেকে জাস্টিফাই করার জন্য বেশ সুচতুর যুক্তি সাজিয়ে রাখে। এক্স্যাক্টলি সো। সৃজা, তুই এত ছোট একটি মেয়ে, তবু তুই যে এটা বুঝতে পেরেছিস, হ্যাঁ, নিজেকে জাস্টিফাই করার জন্য কিন্তু প্রচুর কারণ দেখিয়ে দেয়, যে আমি তো এর জন্য বলেছিলাম, ও তো আমার সাথে এরকম ব্যবহার করেছিল তাই তো আমি এরকম ব্যবহার করেছি। এক্স্যাক্টলি, মানে আমার তো এই কথাটা ভীষণ ভালো লেগেছে। ঠিক বলেছিস, জাস্টিফাই করার জন্য প্রচুর যুক্তি সাজিয়ে রাখে। আদতে কিন্তু যুক্তিগুলো সে যে এই যুক্তিগুলো সাজাচ্ছে, আদতে কিন্তু যুক্তিগুলো কোথাও দাঁড়ায় না, তবু সে যুক্তি দাঁড় করিয়ে রাখবে, কারণ নিজেকে জাস্টিফাই করতে হবে। কাকুলি বলছিস যে ঠকায় সে একদিন না একদিন ঠিকই ঠকে। একদিন না একদিন কিন্তু সে ঠকে, কিন্তু তুই কিন্তু তার ঠকাটা কিন্তু দেখতে পাস না। আমি সেই জায়গাটাই বলছি যেটা বলছিল কর্মফল। ঠকালে ঠকতে হবে, কিন্তু তুই তো ঠকে গেলি, আলটিমেটলি তোর তো জায়গাটা অন্ধকার হয়েই গেল, তোর তো জায়গাটা খারাপ লাগাতে তৈরি হয়েই গেল। তুই হয়তো আরেকটু এগিয়ে যাবি, কিন্তু সেই মানুষটি যে ঠকে গেল, তোর যে তাকে দেখে তোর দেখা হলো না, আত্মতৃপ্তি হলো না। আত্মতৃপ্তিরও কিন্তু খুব প্রয়োজন জীবনে। মানে আমার সাথে যে মানুষটি এই কাজটা করেছে, আমি যখন দেখবো তার সাথে ওই মানুষটি করেছে, কোথাও কিন্তু আমরা একটু শান্তি পাই। এটা যদি কেউ বলে শান্তি পাই না, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা কিন্তু শান্তি পাই, মানসিক শান্তি কিন্তু আমাদের আসে। অনন্যা বলছে বসুকে ভাই এটা ভালো বললি বেশ। আচ্ছা, আর এই কনফিডেন্ট নিয়ে ঠকাচ্ছে, সব জানি সব বুঝি, শুধু নাটক দেখে যাই। বেশ, আমার কবিতাগুলো পড়বি না? তুই আমার কবিতা শুনিসনি, তুই বোধহয় নিশ্চয়ই লাইফ থেকে বেরিয়ে গেছিলিস, সেজন্য তুই আমার কবিতাটা শুনিসনি। তোর কবিতাটা কিন্তু আমি পড়লাম। ও হ্যাঁ, এটা তো পর হ্যাঁ আরেকটা পড়বো। বর্ষা নিয়ে কিছু বলতে পারবে? ইমন, বর্ষার একটা কবিতা পড়েছি ইমু, তুমি বোধহয় ছিলে না। আরেকটা আমি চেষ্টা করি তাহলে। বর্ষার কবিতা, আমি একটা মজার কবিতা পড়বো, একটা মজার কবিতা পড়ি, তোমাদেরও ভালো লাগবে। কেমন? পড়ছি, একটু পড়ে নিই। অসম্ভব কবিতাটা দিদি ভেতর থেকে চমকে উঠল রে, উফ কি ব্যথা রে কবিতাটা। হ্যাঁ, ওই ব্যথাটাই কিন্তু আমরা যখন ঠকে যাই তখন পাই, সেম ব্যথা পাই। দেখ, ভেবে দেখ, এই কষ্টটা কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু হয়। সেজন্য কবিতাটা বসেও বোধহয় চাইলেও পড়লাম। আচ্ছা, রিপর্ণা বলছে কি অদ্ভুত শব্দগুলো, তুমি করলেও তেমন বউ দিদি। হ্যাঁ, একটা জায়গায় কেটে গেছিলো, পারছিলাম না টানতে। দারুণ বললে কবিতাটা। রূপম বলছে তোমার কণ্ঠে বেশ লাগলো কবিতাটি, অসম্ভব ভালো লাগলো কবিতাটা তোমার গলায়। আচ্ছা, নামগুলো বলিনি না। ইমন বলছে অসম্ভব ভালো লাগলো কবিতাটা তোমার গলায়। উন্মেষ বললে দারুণ বললে কবিতাটা। রিপর্ণার কথাটা তো বললামই। রূপম বলছে ঠকতে ঠকতে যে জয়টা আসে সেই জয়ের স্থায়িত্ব বেশি। জয়ের স্থায়িত্ব বেশি কি জানি, ভাবিনি রে রূপম। হতে পারে, হতে বোধহয় পারে। এটা নিয়ে না আমি কখনো ভাবিনি যে জয়ের স্থায়িত্ব বেশি কিনা। হয়তো আমরা জীবনে না দুঃখটাকে বেশি প্রাধান্য দেই বলে না, মানে হেরে যাওয়াটাকে বেশি প্রাধান্য দেই বলে জয়ের থেকেও, সেজন্য হয়তো জীবনে হারটাকেই বেশি চোখে পড়ে। ইস, আবার হারলাম,
ইস, আবার হারলাম। এই হারটাকে কিন্তু আদতে বোধহয় জয়ের পরিমাণ বেশি, বোধহয় তার জন্য হয়তো মানুষ বেঁচে থাকে। আমারও নেট খুব সমস্যা হচ্ছে রে। বর্দি বলছে, হ্যাঁ বর্দি, আজকে তো বাইরে ওয়েদারটা আমার জন্য ভালো, কিন্তু অবশ্যই নেটের জন্য এবং আমাদের জন্য, প্রাণনের জন্য ভালো না, কি আর করা যাবে। অনরা বলছে আহা কবিতাটা, আহা বেশ তো। আচ্ছা, রূপম পাঠিয়েছে ফুসমন্তর। রূপম, ফুসমন্তরটা কি আজকে করবো? অ্যাকচুয়ালি আমার এখানে না নেটটা কাজ করছে না, আর আমি না ওখান থেকে না কবিতা বলাতে আমার না কিছু একটা সমস্যা হয়। ফুসমন্তর কবিতাটা ভীষণ পছন্দের আমারও। এটা আমি একদিন রেকর্ড করে তোকে পাঠাবো, কেমন? এটুকুনো করতে পারবো? দেখ, তুই যদি বলিস আমি এক্ষুনি পড়তেও পারি, কোনো অসুবিধে নেই। খুব সত্যি বৌদিদি, ছুটকি বলছে। এরা আমার খুব আদরের, এই ইমন, ছুটকি, তোরা আমার সত্যি খুব আদরের রে। মানে আদর বুঝিস তো, আদরের জায়গাটা, ভালোবাসার জায়গা বলছি না, ভালোবাসার জায়গাটা তোরা বুঝে নিবি কোন জায়গাটায় আছিস, কিন্তু তোরা আমার খুব আদরের, মানে আমি এতটাই তোদের নিশ্চয়ই কবিতাটার জন্য। আচ্ছা, বৈশা বলছে আজকে প্রাণনের অফিসিয়াল লাইভ প্রথম, সবাই সাথে থাকুন। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার, একটু থাকো তোমরা, হ্যাঁ, কষ্ট করে আমার সাথে। সবাইকে আজ ও আগামীতে পাশে চাই। হ্যাঁ, এই আমাদের যারা যারা মানে প্রাণনের হাত পা যারা এক্ষুনি এই মুহূর্তে যারা আছে, তারা সবাইকে পাশে চায়। তাদের একটাই চিন্তা হচ্ছে সবাই পাশে থেকো। এই যে বেঁধে বেঁধে থাকা, পাশে থাকা, এটা কিন্তু আজকাল মানুষ ভুলে গেছে। আজকাল মানুষ শুধু ভাঙতেই জানে বেশিরভাগ সময়, গড়তে জানে না, গড়তে শেখে না, ভাঙতে শেখে। তো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে না, আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা গড়বো, গড়ার জায়গা থেকে আমরা ভাবতে চাইছি। তো আপনারা পাশে থাকুন, আমাদের জোর দিন, আমাদের সঙ্গ দিন, আমাদের ভালো লাগা খারাপ লাগাটা চোখে আঙুল দিয়ে দেখান। আমরা কিন্তু সত্যিই দেখতে চাই, শুধু ভালোটুকু নয়, খারাপটুকুও দেখতে চাই। বৈশা বলছে একদম। বৈশা বলছে সব মায়া, সত্যিই মায়া। আচ্ছা, অনন্যা বলছে আবার, জামাইবাবু বলছেন আমরা মানুষ নিজে ঠক খাই, অন্যকে ঠকাই, এটা ট্র্যাডিশন, সমানে চলছে, চলবে। আমি নিজে ইচ্ছে করে ঠক খাই, খুব আনন্দের সঙ্গে। বাজার করতে গিয়ে অনেকেই দেখি সামান্য থানকুনি পাতা বা ধনিয়া পাতা কিনতে গিয়ে দরদাম করে, আমি করি না বলে অনেকে বলে তোকে ঠকিয়ে দিল। সামান্য পুঁজি নিয়ে বসা ওই মানুষগুলোর কাছে ঠকেও আনন্দ পাওয়া যায়, ওই ধরনের মানুষগুলোর কাছে আমি সবসময় ঠকতে চাই। এখানে আসছে হচ্ছে ব্যক্তি বিশেষ, জামাইবাবু ঠিকই বলেছেন। আমরা সেই মানুষগুলোকে মানে সেই মানুষগুলোর কাছে ঠকতে চাই যেই মানুষগুলোকে আমরা মনে করি অর্থনৈতিক দিক থেকে তারা আমাদের সমান নয়। একমাত্র সেই কারণেই চাই, কারণ আমরা ভালো মানুষ যারা আছি, যারা ভালো মানুষের সংজ্ঞায় নিজেদেরকে ফেলতে ভালোবাসি এবং চেষ্টা করি, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা চেষ্টা করি যে আমরা ভালো মানুষ হয়ে সমাজে একটা প্রতিষ্ঠাতা লাভ করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমরা এই জায়গায় ভাবি যে যারা দরিদ্র, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া আছে, ঠিক আছে, তারা আমাকে ঠকাবে, তাতে কি আমাদের খুব ক্ষতি হয়ে যাবে? খুব কিন্তু ক্ষতি হবে না। আমি কিন্তু ক্ষতির কথা ওখানেই বলছি জামাইবাবু, যখন মনের দিক থেকে ক্ষতিটা হয়ে যায়। মনের অনেক অংশ যদি ক্ষতি হয়ে যায় না, মনকে ভরপাই করতে কিন্তু অনেক সময় লাগে আমাদের, কারণ মন কিন্তু শরীর দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মস্তিষ্ক দিয়েও নিয়ন্ত্রিত হয়, কোথাও কোথাও একটা নিয়ন্ত্রিত হয়। আমি জানি না, আমি বায়োলজি স্টুডেন্ট নই, আমি বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয় যে মনকে নিয়ন্ত্রণ করা মস্তিষ্ক যতটুকু পারে তার থেকে বেশিও বোধহয় কোনো একজন পারে, কোথাও বোধহয় শরীরের একটা কাজ করে যে নিয়ন্ত্রণ করতে পারে। তো মন যদি ক্ষয়ে যায় না, ওই ক্ষয়ে যাওয়া মনটাকে নতুন করে তৈরি করতে বড় কষ্ট। ভাই মায়া আর মায়া, অঙ্কিতা বলছে খুব সত্যি কথা বলছো, খুব রিলেট করতে পারছি। বেশ মিষ্টু, তুই তো খুব বুদ্ধিমতী, আমি আজকেও বলছি তুই খুব বুদ্ধিমতী। কোথাও যদি ভুল বলে মনে হয় একদম আঙুল দিয়ে দিদিকে দেখিয়ে দিবি, দিদি এই জায়গাটা বোধহয় এভাবে নয়, তুমি কি ওভাবে বলতে চেয়েছো, বা ওভাবে বললে কি আরও স্পষ্ট হবে আমাদের কাছে, বলিস। প্রত্যেকের কাছে কিন্তু আমার এটা দাবি রইল। দিচ্ছি, তার কারণ তোকে বলবো পরে। বুঝলাম না কি দিচ্ছে, আচ্ছা হবে হয়তো কিছু একটা। মৌরিমা আছিস? না শুনছি পুরো, বেশ। টুকি আছো?
ভাল লাগছে। সুদীপ্ত দাম বলছে প্রাণনের একটা ফান্ড তৈরি করো, অনেক সামাজিক কাজে এগোনো যাবে, আমি আছি। ধন্যবাদ মামা, চেষ্টা করব। অবশ্যই আপনার এই কথাটা আমরা মাথায় রাখবো। প্রাণন থেকে যাতে একটা ফান্ড তৈরি করা মানে আমি বুঝতে পেরেছি আপনি যেটা মিন করছেন। অসহায়, দরিদ্র বা যখন আমাদের প্রাকৃতিক পরিবেশ খুব আমাদের সাথে থাকে না, যখন আমাদের বারবার আঘাত করে, তো সেই সময় মানুষগুলোর দূর সময়গুলোতে সাপোর্ট করার জন্য আমরা যতটুকু পারবো আমরা ফান্ড তৈরি করব। আপনি সাথে আছেন, আমার খুব ভালো লাগলো। এই কনসেপ্টটা আমাদের কেউ দেয়নি, এই যে আপনি দিলেন, আমার সত্যিই খুব ভালো লাগলো। আমরা তৈরি করার চেষ্টা করব। মৌরিমা বলছিস জীবনে না ঠকে গেলে হয়তো অনেক কিছু জীবনে শিখতাম না। একদম মৌ, ঠিক বলেছিস। ঠকে যাওয়া থেকে কিন্তু শিখে নিই আমরা, শিক্ষাপ্রাপ্ত কিন্তু আমাদের ঠকে যাওয়া থেকেই হয়। একদম। আচ্ছা, কোনো সমস্যা নেই, বৃষ্টির দিন তাই পাঠালাম। কবিতাটা আমারও খুব পছন্দের রূপম। আর তোর একটা কবিতা কিন্তু আজকে আমার পড়া উচিত ছিল, তুই যদি আলাদা করে আমাকে একটু পাঠাস এবং আমি দেখি ওটা যদি পড়তে পারি। আচ্ছা, এক দিদি মুড়ি খেতে খেতে লঙ্কার হাত দিয়ে চোখ চুলকে ফেলেছি কবিতা শুনতে শুনতে। কাঁদিসনি তো? আমার তো মনে হচ্ছে তুই কেঁদে ফেলেছিস কবিতা শুনতে শুনতে। যাই হোক, এক কাজের ব্যাপার দু কাজ হলো, তুই লঙ্কার হাত দিয়ে চোখে ডলেছিস, কবিতাটাও তো কান্নার মতনই কবিতা। কবিতাটা প্রথম যখন আমি পড়েছি আমিও কেঁদে ফেলেছিলাম, তো হয়, কিছু করার নেই। আচ্ছা, ওই কর, তুই কি করব মানে বুঝতে পারলাম না কি করব। আচ্ছা, চেষ্টা করা হবে মামা, হ্যাঁ বেশ হয়েছে। রূপম অনন্যাকে বলছি বেশ হয়েছে। কি যে করি আমরা, কোনো ঠিক নেই। আমি আজ আবার উল্টেছি। তুই আবার উল্টেছিস ইমন, কি অবস্থা। আচ্ছা, বসু বলছে জামাইবাবু আমিও সহমত, এরকমভাবে ঠকতে আমিও রাজি। ঠিক তাই, তোমার কথা মাথায় রাখবো আমরা মামা। কি কাণ্ড। রিপর্ণা বলছে অনন্যাকে। বৈশা বলছে দিদি তো সত্যি কথাই বলে সব সময়, দিদি ভালোবাসি সবাই। আমাকে বলছিস? জানি তোরা আমাকে ভালোবাসিস। হ্যাঁ, সামাজিক কাজ হবে মামা, সুদীপ্ত মামাকে বলছে। মামাকে বললো মামা হবে, অনুকে বললাম ওই কর। আচ্ছা অনুকে বলছে তুই ওটাই কর। আচ্ছা, এবার একটা কবিতা পড়ি। কবিতাটার নাম হচ্ছে মেজাজ। কবিতাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। পড়ি কেমন? সরি। থলির ভেতর হাত ঢেকে শাশুড়ি বিড়বিড় বিড়বিড় করে মালা জপছেন। বউ গটগট গটগট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়ারা, রোজকার আটপৌড়ে নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়াল সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো। বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তেই শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমর ঝম খনর খন ক্যাচ ঘ্যাস ঘিস ক্যাচর ক্যাচর শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁঝ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুষ্ট শব্দ করে থলির ভেতর 5টা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মিনসের আক্কেলও বলিহারি, কোত্থেকে এক কালো অলক্ষণে মেয়ে, খুওয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন, বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল। হ্যাঁ দিয়েছিল, গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না। এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন একটা জিনিস। কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুরপো ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনকালি মাখাতো।
কেন? অসুখ করে মরলে কি হয়? ঢুঙি আর বলেছে কাকে? হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা, বলুন। গলার স্বরটা ঠিক কাছা দেওয়ার মতো হলো না। বড্ড ন্যাড়া। হঠাৎ এই দেমাক এলো কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজুটি সামনের বাড়ি রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভূষণ্ডি কালো নয়। বালতি ঠনঠনিয়ে বউ যেন মাকালির মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো। শাশুড়ি কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোড় ওফোড় হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল? তার একটা তদন্ত। এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাশ চকাশ শব্দ। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা। মা কান খাড়া করলেন, বলছে, দেখো ঠিক আমার মতো কালো হবে। এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ও মা! বৌমা বেশ ডগমগ করে বলছে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। কবিতাটা পড়লাম। এটা হচ্ছে বউ শাশুড়ি নিত্য নিয়মিত ঘটনা। মজা, ভীষণ মজা। কিন্তু শেষটা খুব ভালো। শেষটা ভালো হচ্ছে গিয়ে যে ওই কালো ভূষণ্ডী মেয়েটি তাদের বংশে প্রদীপ জ্বালাতে চলেছে, যেটা আমরা প্রচলিত কথায় বলি। এবং শাশুড়ি কান পেতে বউয়ের কথায়, বউয়ের ঘরে ছেলের ঘরে কান পেতে শুনলো, শুনে চেষ্টা করলো বোঝার, এবং আলটিমেটলি বুঝলো। আমরা বুঝতে চাই, সত্যি আমরা বুঝতে চাই। বোঝাও, যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, যদি ঠকাতে চাও বলে ঠকাও, জানিয়ে ঠকাও। এভাবে পেছন থেকে ছুরি মেরো না। পেছন থেকে ছুরি মারলে তো মানুষটা বুঝতে পারে না, বুঝতে না পেরে অনেক ভুলভ্রান্তি করে ফেলবে, আরও ভুলভ্রান্তি করে ফেলবে তোমার সাথে। তার থেকে একটু আভাস দাও, আভাস দেওয়া দরকার যে তোমাকে আমি পছন্দ করছি না, তো সরে দাঁড়াও। তো আমরা হয়তো সরে দাঁড়াবো এই ভেবে, তাই নয় কি? আচ্ছা, কমেন্ট পড়ি, অনেক কমেন্ট। আচ্ছা, বৈশা বলছে কবিতা হোক। আচ্ছা, কল্যাণ সাহা বলছে, সমাজে যারা ধৃতরাষ্ট্রের মতো তাদের ক্ষেত্রে ঠগের ভূমিকা কি? বিনোদ বসাকের প্রশ্ন। আচ্ছা, কাদা প্রশ্ন করেছে, যারা ধৃতরাষ্ট্রের মতো তাদের ক্ষেত্রে ঠগের ভূমিকা কি? বলছি, অবশ্যই বলবো। বেশ তো, কবিতাটা কি দারুণ বলছিস রে তুই। আচ্ছা, দারুণ দারুণ। বৈশা বলছে, অভিজিৎ চান্দুদা অসাধারণ দিদি, যত শুনছি তত ভালো লাগছে। সাথে থাক ভাই, তুইও তো আমাদের মেম্বার, তুইও খুব ভালো বলিস। অঙ্কিতা বলছে, আমি বুদ্ধিমতী কিনা জানি না দিদি, তবে তুমি যখন বলছো তখন কথাটা নিতেই হয়। নিয়ে নিস। কেন, ফোন আছে তো। বৈশা বলছে কল্যাণকে, কেন, ফোন আছে তো, কেন করুক না কমেন্ট, আমারও তো ভালো লাগে কমেন্ট করতে। আচ্ছা, আহা চুরি করা কথা বললাম। আচ্ছা, অনুর কথা চুরি করে ফেলেছিস তো রূপম? কর, চুরি করা কথা বলতেও কিন্তু মানে স্বীকার করে বলতে হবে। আমি তোমাকে ফলো করি, এই কথাটা কিন্তু বলার জন্য যথেষ্ট মানদণ্ড লাগে জীবনের, লাগে না? লাগে। মানদণ্ড উঁচু করো, জীবনের মানদণ্ড যত উঁচু করবে তত তাড়াতাড়ি বলতে পারবে যে তোর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আমি চাই তোর এই জায়গাটা মতো করে নিজেকে তৈরি করতে।
একদম। তুই এই যে বলি চুরি করা কথা, হ্যাঁ কর, বলে কয়ে চুরি কর। আচ্ছা, বিনোদ বসাক আর কল্যাণ সাহা হয়তো একসাথে আছেন, হ্যাঁ হতে পারে, সেটা হতে পারে। আচ্ছা, কিসের রে ভাইয়া? আচ্ছা, তোমরা বুঝে নাও এই ব্যাপারটা, আমি কি বুঝতে পারছি না। রূপমকে বলছে বৈশা, পড়ার সময় এক্সপ্রেশনটা আচ্ছা। মিষ্টি বলছে, বৈশা বলছে হ্যাঁ। আচ্ছা, কল্যাণ শাহ বলছে ওনার ভালো মেয়ে ওটা নিয়ে পড়ছে। আচ্ছা, ইমন মজুমদার বলছে আহা। রূপম কি কিউট একটা। আচ্ছা, কি বলছো কল্যাণদা? বুঝতে পারছি না। বসু, তুই সব কিছুতে বোঝার চেষ্টা করবি না, বোঝার চেষ্টা করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। থেমে যা, ছেড়ে দে, আমাকে বোঝ, আমি এখন আছি সামনে। কল্যাণ শাহ বলছে কে পুপু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো সবাই অনুকে কেমন নকল করছে। অনু, এবার কিন্তু আমার তোর প্রতি কিন্তু খুব হিংসে হচ্ছে। দেখ, আমি কিন্তু হিংসে থেকেও কিন্তু তোকে ঠকিয়ে দিতে পারি, জানিস তো। আচ্ছা, ভাইয়া বলছে এ মা অনুর কথা নকল করলাম টিয়া, বুঝতে পেরেছি। কল্যাণ সাহা ওনার ভালো মেয়েটা কে? আচ্ছা, এটা কল্যাণ সাহার সাথে অনন্যা বসাকের কথা হচ্ছে। সুদীপ্তা মামা বলছে এতদিন পরে জানলে ভালো কবিতা বলে, আমি তো অনেক আগে থেকেই জানি। আচ্ছা, অনন্যাকে বলছে। আমি অনন্যা নিশ্চয়ই বুঝতে পেরেছিস, মামাকে উত্তর দে। আচ্ছা, ইমন বলছে অনন্যা বসাক মানে হলো তুই পচা মেয়ে। আচ্ছা, পচা মেয়ে ভাজা। আমার জীবনে জামাইবাবু বলছে, একটু পড়ি। আমার জীবনে সব থেকে বেশি ঠক খেয়েছি অন্যকে অযাচিত উপদেশ দিতে গিয়ে। আমার জ্ঞান বিদ্যা চিন্তাভাবনা অন্যদের থেকে অনেক কম, কিন্তু বয়স হয়েছে বলে অনেক সময় ভাবি ওরা ভুল করছে না তো। আদতে দেখি আমিই ভুল আর ওরাই ঠিক। এই বদ অভ্যেস আমায় খুব বেদনা দেয়। না জামাইবাবু, ঠিক ভুল কেন বিচার করছেন? আমি যে বললাম দৃষ্টিভঙ্গি আলাদা। আপনি আপনি আপনার দিক থেকে যেটাকে সঠিক বলে মনে করেন, আপনি দেখুন, আপনি তাদেরকেই উপদেশ দিতে পারেন। আমরা কিন্তু তাদেরকে উপদেশ দেই যাদের আমরা ভালোবাসি এবং প্রাণ থেকে ভালোবাসি, তাদেরকে আমি উপদেশ দিই। আপনি যখন কাউকে উপদেশ দেন, বিশেষ করে আমি আপনার কাছ থেকে যখন আমি উপদেশ পাই, তখন কিন্তু আমি আমার জীবনের ওটা মন্ত্র বলে মনে করি। এটা কিন্তু আমি করি, আমি চেষ্টা করি আপনার কথাটা মেনে চলার, আপনার জায়গা থেকে বোঝার, ভাবার, এবং চেষ্টা করি যাতে আপনার কথাটা মেনে জীবনের পথটাকে আরেকটু মসৃণ করতে পারি। কিন্তু না, সবসময় কিন্তু সেটা হয় না। হ্যাঁ, আপনার দৃষ্টিভঙ্গির দিক থেকে আপনি হয়তো যেটা বলছেন, আদতে হয়তো কোনো কারণে আপনি যেটা বলছেন অন্য কারোর ক্ষেত্রে হয়তো সেটা ভুল হয়ে যায়, কোনোভাবে হতেই পারে ভুল। কিন্তু আপনি যখন বলছেন সেই জায়গা থেকে আপনি তো বলছেন, সুতরাং সেই জায়গায় কিন্তু আপনি ঠিক হলেও হতে পারেন এবং হন। কারণ আপনি বিচার বিবেচনা করেই কথা বলেন। আপনার দেখুন, আপনার হয়তো বিদ্যা কম হতে পারে, আমি যেটা বলছি বিদ্যা আপনার কথা অনুযায়ী বিদ্যা কম হতে পারে, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে কিন্তু আপনি কোথাও পিছিয়ে নন। আপনার জীবনে যে অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন, আচ্ছা মানুষ কিন্তু সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে না। সুতরাং অভিজ্ঞতার দিক থেকে যে কথাটি আসে না, সেই কথাটি খুব দামি আসে, এবং সেই কথাটি মেনে নেওয়া সেই মুহূর্তে আমার উচিত বলে মনে হয়। আচ্ছা, বৈশা বলছে অনন্যা ওপেন ফোরামে অপমান ভাই, আমি আছি তোর সঙ্গে। লড়তে হবে, লড়ে যা, ইচ্ছে মতো লড়ে যা, লড়ে নিজের জায়গা তৈরি করে নে। তুই কিন্তু বেশ হাসছিস আজকে। আমি হাসবো না? আমার তো হাসাই কাজ। আমি যত বেশি হাসবো তত বেশি নিজেকে খুঁজে পাবো, এটা আমি ভাবি। মামা সবাই আমাকে বলছো আজকে, এই বাবা, এই বনু কান্না শুরু করে দিয়েছে। কাঁদিস না। আচ্ছা দিদি, অনেক ভালো লাগছে, আমার দিদির লাইভ সবসময় সেরা। আজকে এ পর্যন্ত আমাদের লাইভে সর্বোচ্চ সময় সীমা একটা রেকর্ড দেখতে চাই, হয়ে যাক দিদি ভাই। না বাবু, আমাদের তো একটা সময়ের মধ্যে রেকর্ড করলে তো তোরা ক্লান্ত হয়ে যাবি। আমি তো বক করতেই থাকবো, তোরা আমাদের সঙ্গ দিতেই যাবি, কিন্তু একটা সময় বাকি মানুষগুলো ক্লান্ত হয়ে যাবে। কেন সেরা বলছি জানিস তো? কারণ তুই হয়তো আমাকে দিদির চোখে দেখিস, তার জন্য সেরা। অন্যরা দেখে না, তার কাছে সেরা নয়। এটাই দৃষ্টিভঙ্গির তফাৎ। লড়াই করে জিততে হবে, হ্যাঁ, এই লড়াই কাউকে পাবি না আমি ছাড়া। তোরা দেখ, ঠিক করে নে। অনন্যা বলছে বৈশাখে তুই তো ভাই আমার। আচ্ছা, পারিজাত দেব বলছো দেখছে, স্বাতী সাহা দেখছে, দিদি দেখছো, কিছু কমেন্ট করো, তোমাদের জীবন অভিজ্ঞতা কমেন্ট করো। পারিজাত
কমেন্ট কর, দেখছিস। বৈশা বলছে অনন্যাকে নাকি কল্যাণ সাহাকে বলছে? আচ্ছা, এরা সব অপোজিশন ভাই, আমি আছি ভাই। আচ্ছা, কমেন্ট করার আগে আমি একটু পড়ি। এ বাবা, কিছু একটা সমস্যা হলো, আমাকে দেখা যাচ্ছে না? না, আচ্ছা দেখা যাচ্ছে এবার। ও, যেটা বিনোদ বসাক, মানে বিনোদ বসাক হচ্ছে অনন্যার বাবা, আমি ওনাকে কাদা বলে ডাকি। উনি বলেছিলেন ধৃতরাষ্ট্রের চোখ থেকে, মানে ধৃতরাষ্ট্রের দিক থেকে ঠগদের ভূমিকা। অতীতে, মানে অতীত বলতে কি, মানে আমরা তাহলে আমাদের আমি এখানে কাদা, আমি সাধারণ চোখে বলি, একদম সাধারণ চোখে বলি। ঠকে যাওয়া থেকে তো প্রাপ্তি আছে, সেটা তো ঠিক কথা। সাময়িকভাবে যতই আমরা ভেঙে পড়ি না কেন। এবার ধৃতরাষ্ট্রের চোখ থেকে এটা খুব জটিল প্রশ্ন, ঠকে যাওয়া, বিচার বিশ্লেষণ করে বলা উচিত, চট করে একটা কথা বলা উচিত না। হ্যাঁ, ঠকে, আমার মনে হয় ধৃতরাষ্ট্রের চোখ থেকে, ধৃতরাষ্ট্র তো বুঝতে পারছিলেন যে কে ওনাকে ঠকাচ্ছেন, কারা ওনাকে, উনি কিন্তু বুঝতে পারছিলেন। বুঝতে পেরেও ধৃতরাষ্ট্র কিন্তু সময় দিচ্ছিলেন, জায়গা করে দিচ্ছিলেন। ঠকাও, ঠকতে ঠকতে তোমরা একদিন কিন্তু বুঝতে পারবে যে আমি বুঝে গেছি যে তোমরা আমাকে ঠকাচ্ছ। এবং সে কিন্তু ক্রমে ক্রমে তার জায়গাটাকে ছেড়ে দিচ্ছিলেন, ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু জায়গা ছেড়ে দিচ্ছিলেন, নিজেকে কিন্তু আরো শক্ত করে তুলছিলেন। এটা আমি মনে করি, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি কিন্তু এই কথাটা বলছি, যে ওই জায়গার ক্ষেত্র থেকে কিন্তু তিনি, আমরা যখন না বুঝে যাই যে একটা মানুষ আমাকে ঠকাচ্ছে, যখন তুমি বুঝে যাবে বা যখন আমরা বুঝে যাব, তখন আমরা কি করি, আমরা দাঁত কেলিয়ে থাকি, বাজে কথাই বললাম এখানে, হেসে থাকি তার সাথে, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি সে আমাকে ঠকাচ্ছে। তার জন্য সে যে আমাকে ঠকাচ্ছে এবং আমি কতটা ঠকবো সেটা আমার উপর নির্ভর করছে। তার জন্য আমাকে নিজেকে তৈরি করতে হচ্ছে, এবং এমন জায়গায় নিজেকে তৈরি করতে হচ্ছে যেই জায়গা থেকে তুমি ঠকাচ্ছ কি ঠকাচ্ছ না তাতে আমার কিছু আসে যায় না, আমি এনজয় করছি, যেটা রূপম এবং বৈশা বললো, এনজয়মেন্ট। এবং আপাত দৃষ্টিতে ওই ঠকে যাওয়ার থেকে নিজেকে তৈরি করাটাই আমার মনে হয় তার মূল লক্ষ্য ছিল। যত বেশি মানুষ আমাকে দুর্বল ভাববে, দুর্বল কিন্তু আমি নই, যত বেশি মানুষ আমাকে দুর্বল ভাববে তত কিন্তু মানুষের প্রচেষ্টাটা আমার কাছে পরিষ্কার হবে, মানুষ কি করতে চাইছে। কারণ আমি তো দুর্বল, আমি তো বোকা সেজে আছি, আমি তো বুঝতে পারছি না তুমি আমার সাথে কি করতে চাইছো। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমার দিব্য দৃষ্টি বা আমার মনন কিন্তু বুঝতে পারছে তুমি কি করতে চাইছো। এবং বোকা সেজে থাকার মধ্যে বা না বোঝার জায়গায় নিজেকে রাখলে কিন্তু কি হয়, যে অন্যরা কি কি করছে সেটা কিন্তু স্পষ্ট একটা ধারণা তৈরি হয়। কারণ অন্যরা তো তোমাকে বোকা ভাবছে, তো সে কি করে, ভুলক্রমে তোমাকে বোকা ভেবে এমন কিছু কাজ করে ফেলে যেটা তুমি বুঝে যাও যে এই মানুষটা দৌড় ঠিক কতটুকু, সে কোন কোন দিক থেকে তোমাকে ছুরিটা মারতে পারে। আমি ভুল হতে পারি কাদা, তুমি তোমার জায়গা থেকে বলো, সে তাহলে আমারও সুবিধা হবে। আমি কিন্তু ধৃতরাষ্ট্রের চোখ কিন্তু একটা সাধারণ চোখ থেকেই কিন্তু এই কথাটা বিচার করলাম। ইমন বলছে কল্যাণ শাহ অনন্যাকে, আপনি কে দিদি, আমি কে? আচ্ছা আচ্ছা, তোরা আপনি কি আমায় চেনেন? বুঝতে পারছি না। আচ্ছা, প্রীতিরুমা দত্ত দেখছেন। বৈশা বলছে ইমন মার খাবে আজ, তোরা মারপিট পরে কর, এই আমিও আছি রে। আচ্ছা, সবাই মারপিট কর। পুপু মোবাইল অ্যাক্সেস করছে, আর এটা নিয়ে কোনো প্রশ্নই থাকে না যে ওই ভালো মেয়েটা পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, যাই হোক। রূপম রোহন, আমি জানতাম না এটা কার ডায়লগ, আমি কিন্তু নিজের মতো করেই বললাম। হ্যাঁ শ্রীজা, তোর পক্ষে জানা সম্ভব না, তুই তোর মতো, কারণ এটা একটা ভীষণ কমন, মানে আমরা ভেতর থেকে এই আহা আহা কথাটা চলে আসে, ভালো কিছু দেখলে, ভালো কিছু শুনলে আহা 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 কথাটা কারোর থেকে চুরি করে না, এটা এমনি মজা করছে তোর সাথে। সব ইয়াদ রাখা জায়গা, বেশ। জামাইবাবু আমার দেখা সেরা একজন র্যাশনাল মানুষ, মানে বিবেচক মানুষ। জামাইবাবুকে বসু বলছে। কল্যাণ সাহা বলছে অনন্যা বসাক আর একটা মেয়ে আছে, ওটাই তো ঠগের এক্সাম্পল। এই রে, অন্য জায়গায় চলে যাচ্ছে, যাই হোক, আমি এটা নিয়ে কোনো আলোচনায় নেই। রূপম বলছে কোনো ব্যাপার না, হাসবি তো, তোর হাসাটা খুব জরুরি প্রাণনের জন্য।
ঠিক আছে, সত্যিই বলেছিস, ঠিক বলেছিস। আমার হাসাটা খুব জরুরি প্রাণনের জন্য, তোদের হাসাটাও খুব জরুরি প্রাণনের জন্য। আমি যখন কেঁদে ফেলবো, আমি যখন দুঃখ পাবো, তোরা আমাকে হাসিয়ে দিবি, বিশেষ করে তুই। তোরই থাক, সবার সামনে নাই বললাম। আচ্ছা, কল্যাণ সাহা অনেক কিছু ভাবছে, অনন্য অনেক কিছু ভাবছে, কল্যাণ সাহাকে বলছে আর কি, না বুড়ো এভাবে বলা উচিত না। আচ্ছা যাই হোক, ঝগড়াঝাটি সবাই তোমার বন্ধ করো, কটা বাজে একটুখানি বলবে। 10টা বেজে গেছে, আমি কিন্তু আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আমি এক্ষুনি লাইভ বন্ধ করবো। আরেকটা কবিতা আমি পড়ি। আমি ছুটকি আমাকে আজকে বলেছিল একটা কবিতা পড়ার জন্য। ছুটকি, শ্রীজাতর একটি কবিতা আমি পড়বো, এই লাস্ট আমি একটা শ্রীজাতর কবিতা পড়বো, সেটা পড়ে আমি শেষ করব। আর তার আগে আরেকটি কবিতা পড়বো, যেটা বসু বলেছিল, ঘুড়ি। এই কবিতাটি আমি পড়ছি। এত সহজেই ভালোবেসে ফেলি কেন, বুঝি না আমার রক্তে কি আছে নেশা। দেবদারু চুলে উদাসী বাতাস মেকে, স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু, না বলা কথায় তন্ত্রে তনুতে পুরি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদিও ভালোবেসে ফেলি, সহজে থাকি না কাছে, পাছে বাধা পড়ে যায়। বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে, আমি শুধু যাই দূরে, আমি দূরে যাই। স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনজলে। এত সহজেই ভালোবেসে ফেলো কেন। আমি না এই কবিতার পরিপ্রেক্ষিতে বলি, ভালোবাসতে শেখো। ভালোবাসাটা জীবনের জন্য জরুরি। আজকে আমরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা যদি একে অন্যকে ভালোবেসে জড়িয়ে ধরে নাই থাকতে পারি, তাহলে কিন্তু পৃথিবী বাঁচবে না। পৃথিবী কিন্তু অতি শীঘ্র শেষ হবে, এবং আমাদের জন্যই শেষ হবে। ভালোবাসো। ভালোবাসতে তো খুব একটা কষ্ট নেই। কষ্ট কি আছে? বেদনায় কষ্ট আছে, ভালোবাসা থেকে আঘাত পেলে কষ্ট আছে, কিন্তু ভালোবাসায় কিন্তু কষ্ট নেই। ভালোবাসো, এবং ভালো ওইভাবেই বাসো, এক্সপেকটেশনটাকে একটুখানি কম রেখে ভালোবাসো। মাত্র 1 ঘন্টা 36 মিনিট, না 1 ঘন্টা 36 মিনিট অনেকটাই সময়, কিন্তু ঘড়িটা পড়লাম তো বসু, এভাবে এত তাড়াতাড়ি শেষ, আরও কিছুক্ষণ থাকো না প্লিজ। আচ্ছা, মানুষের চোখ আর মন সবসময় এক কথা বলে না, সেটা বোঝার ক্ষেত্রে তো ধৃতরাষ্ট্রের প্রতিবন্ধকতা আছে। ধৃতরাষ্ট্রের প্রতিবন্ধকতা তো আছে, যেটা মন এবং চোখ, যেটা চোখ যেহেতু সে পড়তে পারছিল না, অন্যের চোখ পড়তে পারছিল না, কিন্তু তার মধ্যে কিন্তু দেখো, আমরা তো সবসময় চোখ দিয়ে কি পড়ি বলো না, এটা কি হয়? চোখ দিয়ে আমরা সবসময় পড়ি? আমরা চোখ দিয়ে তাদের সেই জিনিসগুলোকে পড়ি যেই জিনিসগুলোকে আমরা পড়তে চাই, এটা কিন্তু ঠিক। আসলে কিন্তু আমরা মন দিয়ে পড়ি, আসলে কিন্তু আমরা মস্তিষ্ক দিয়ে পড়ি, এটা কিন্তু ঠিক। আজকে আমি এখানে লাল রংটা দেখতে চাইছি বলেই আমি কিন্তু এই লাল রংটা দেখছি, তাই তো? আরেকজন এটাকে সবুজ রং দেখতে চাইছে বলে কিন্তু সবুজ রং দেখছে। এটা আমি কল্যাণ সাহাকে বলছি, আমি কোনো রাজনীতি প্রেক্ষাপটে বলছি না, কিন্তু আমি ওই জায়গা থেকে আমাকে একটু ছুঁয়ে আসতে হবে। আমরা যে যে রং দেখতে ভালোবাসি, আমরা শেষে রং দেখতে চাই, আমাদের চোখ সেই রং দেখতে চায়, তাই তো? কিন্তু ধৃতরাষ্ট্রের প্রতিবন্ধকতা, ওটা আমার কাছে কোনো প্রতিবন্ধকতা বলে মনে হয়নি। আমি যদি চোখ বন্ধ করে মন দিয়ে সব বিচার করি, বিচার ক্ষেত্রটা কিন্তু আমাদের চোখ দিয়ে বিচার হয় না, বিচার ক্ষেত্রটা কিন্তু সবসময় আমাদের মন দিয়ে করতে হয়, মস্তিষ্ক দিয়ে করতে হয়। সুতরাং এই জায়গা থেকে শুধুমাত্র আমি দেখলেই একটি মানুষকে তো আমি চোখের সামনে, আমি যাদের যাদের ঠকিয়েছি, তারা আমাকে দেখে কোনোদিন ভাবতে পেরেছিল এই মেয়েটি ঠকাবে? আমাকে দেখে কি কোথাও ঠকবাজ বলে মনে হয়, বা ঠগি বলে মনে হয়, বা ঠগিনী বলে মনে হয়? মনে হয় না।
কিন্তু আমি ঠকিয়েছি, বা আমাকে যারা যারা ঠকিয়েছে তাদেরও কিন্তু আমি কোনোভাবেই ভাবতে পারিনি তারা আমাকে ঠকাবে, কিন্তু আমি তাদেরকে চোখ দিয়ে বিচার করেছিলাম, আমি তাদেরকে মন দিয়ে বিচার করিনি, মস্তিষ্ক দিয়ে বিচার করিনি। আমি তোমার উত্তর দিতে পেরেছি কিনা আমি জানি না, চেষ্টা করেছি আমার মতন করে তোমাকে উত্তর দেওয়ার। আচ্ছা, বলবো কি একটা বেশ পড়বো ভেবেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, এত বাজে না নেটওয়ার্কটা, কিছুই করা যাচ্ছে না আজকে। আচ্ছা, আমি একটু পড়ে নেই। তুই আমার ঘুড়িটা পড়েছি, একদম ঠিক বললি। বৈশা বলছে দারুণ দারুণ। প্রাণে প্রাণে মিশে থাকতে হবে আমাদের, শ্রীজাতর কবিতাটি বেশ মাদকতা মিশিয়ে পড়লে। শ্রীজাতর কবিতাটা আমি এখনও পড়িনি, আমি পড়েছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা। শ্রীজাতর কবিতা আমি পড়ব। এভাবে তার কণ্ঠ ভালোবাসায় থাক, এভাবে তোর কণ্ঠ ভালোবাসায় থাক, আমিও চাই আমার কণ্ঠ ভালোবাসায় থাক। আমি না চেষ্টা করি রে, এমন কিছু জিনিসও আমি দেখি, এমন কিছু জিনিসও আমি বুঝি, কিন্তু ওই যে আমি চেষ্টা করি যাতে আমি ওই জিনিসগুলো না বুঝি, ওই জিনিসগুলো যাতে আমি না দেখি, আমি দেখতে চাই না, বুঝতে চাই না, এটা আমার হয়। কিন্তু হ্যাঁ, ভালোবাসায় থাকতে, প্রেমে থাকতে, এসব মানে এসবে আমি খুব ভালো থাকি, ভালো থাকতে পারি, এটা একটা। আচ্ছা, একটা না অন্যরকম কবিতা পড়ি, শ্রীজাত কবিতাটা আমি পড়বো, বর্ষার চিঠি। আরেকটা কবিতা আমি রেখেছিলাম, পড়ি। কবিতা পড়তে ভালো লাগে আমার, পড়ি। আমার শহর যে বৃষ্টির অপেক্ষায় বসে, প্রদীপ বালা উনি লিখেছেন, ওনার এই কবিতাটা আমার ভালো লেগেছে, আমি পড়ছি। হঠাৎ করেই ভাবতে বসি মুষলধারে বৃষ্টি হবে, শুকিয়ে যাওয়া আমার শহর আবার বসে ভিজবে কবে। শরীর বেয়ে অপমানের অঝোর ধারা নামবে কবে, শুকিয়ে যাওয়া রক্তদাগ রক্ত ফোঁটায় ভিজবে কবে। একই ছাদের তলায় এসে ধনী গরিব কাঁদবে কবে, সারা শহর জুড়ে তখন প্রচণ্ড এক বৃষ্টি হবে। মুষড়ে পড়া বিপ্লবীরা আঁধার রাতেও স্বপ্ন পাবে, বৃষ্টি তোরে জেলের গারদ আবার আবার ভাঙবে কবে। অবহেলায় স্বপ্ন যত পিষে গেছে বুটের তলে, সেসব আবার প্রাণ ফিরে পাক ভীষণ রকম বৃষ্টি জলে। অবাধ্য সব প্রেমিক যত ভালোবাসায় ফুটবে কবে, দিন দুপুরে ভালোবাসার ভীষণ রকম বৃষ্টি হবে। শহর জুড়ে সকল বোমা একসাথে ফের ফাটবে কবে, সারা শহর ধ্বংস হয়ে নতুন কবে সৃষ্টি হবে। কবে আবার বৃষ্টি হবে, ভীষণ রকম বৃষ্টি হবে, ধ্বংস হওয়া সব কিছুতেই নতুন প্রাণের সৃষ্টি হবে। কি ভালো না কবিতাটা? আরেকবার কমেন্ট করি। হ্যাঁ, আচ্ছা, রূপম বলছে সরি, মনে হলো একবার শ্রীজাতর কথা বললে মনে হলো, হ্যাঁ হ্যাঁ, আমি শ্রীজাত কবিতাটা আমি বলেছিলাম, হ্যাঁ ওটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ওনার লেখা। তো আরেকটা আমি শ্রীজাত কবিতা বলবো। আচ্ছা, যত পড়বি তত শুনবো। ওরে বাবা, ঘুড়ি পড়লো রূপম ভাইয়া ওটা। ঘুড়ি। আচ্ছা, বৈশা বলছে তোর মতো একজন পজিটিভ মানুষ সবার জীবনে থাক আশীর্বাদের মতো। সেটা কি জনসম্মুখে বলছিস নাকি তুই সত্যি সত্যি ভাবিস আমি একজন পজিটিভ মানুষ? কারণ আমার মানে আমি যাদের মধ্যে নেগেটিভিটি তৈরি করে দেই তারা কিন্তু আমাকে কোনোভাবে পজিটিভ মানুষ ভাবে না। দেখ, দৃষ্টিভঙ্গি একটাই কথা এই জায়গাটায় আসে, সব শেষের আলোচনা শেষে দৃষ্টিভঙ্গি। কিভাবে আমাকে দেখছো তুমি, তুই দেখছিস কারণ তুই কোথাও আমার কাছ থেকে পজিটিভ এনার্জিটা নিতে পারছিস, কিন্তু আমি এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে আমি পজিটিভ এনার্জি দিতে পারি না, আমি নেগেটিভ এনার্জি তাদের মধ্যে দান করি, সেদিক থেকে সে আমাকে নেগেটিভভাবেই গ্রহণ করে বা ভাবে। তো আমি যদি তোকে পজিটিভ এনার্জি দিয়ে থাকি তার জন্য সত্যি বসু, সাথে থাকিস, কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবিসও না, মানে স্বপ্নেও ভাবিস না ছেড়ে যাওয়া এই কথাটা বলতে বলতে না, ওই যে আমি বললাম মরা মরা বলতে বলতে একদিন রাম হয়ে যায়। সত্যি সত্যি ছেড়ে যাওয়া বলতে বলতে না ছেড়ে দিতে খুব ভালো লাগে, করিস না। আশীর্বাদের মতো আমি যখন বলছিস এত বড় একটা কথা সবার সামনে, সেটা মাথায় রাখিস। আচ্ছা, অনন্যাকে বলছে ভাই তোর লেখা আমি একদিন পড়বো, যদিও বা আটকে যাবে কথা জানি,
আচ্ছা, ও আচ্ছা, আর অনেক কবিতা হচ্ছে তো সব গুলিয়ে ফেলছি। পড়বো না তাহলে? গুলিয়ে ফেলছিস, গুলিয়ে ফেল, কবিতা শোন, নামটাম নাম ধাম কে লিখেছে দরকার নেই। আচ্ছা, দারুণ, অ্যামেজিং। আচ্ছা দিদি, দিদি আমার মনে হচ্ছে অ্যামেজিং কথাটা দিদি তো লেখেনি, আমার মেয়ে লিখেছে। মাতন, মাম্মা তুমি বুঝেছো? ওলে বাবা রে বাবা, আমি শোনটা মাটা। আচ্ছা, রিপর্ণা বলছে অসাধারণ, ইমন বলছে লাভ। আমি পেছনে কথা বলি না, সবাই জানিস তোরা। হ্যাঁ জানি, তোর সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট, তবুও সবার সামনে বলছিস বলেই বললাম। আচ্ছা, শ্রীজাতর একটি কবিতা বলার জন্য আমাকে রিপর্ণা বলেছিল, তো আমি পড়ি। রূপম বলছে মাত্র 1 ঘন্টা 46 মিনিট, মাত্রটা বাদ দিয়ে বল না, 1 ঘন্টা 46 মিনিট দীর্ঘ সময় তোদের সাথে আমি বক বক করছি। আচ্ছা, আরেকটা কবিতা পড়ি, বর্ষার চিঠি, শ্রীজাতর লেখা বর্ষার চিঠি। চিঠি ব্যাপারটার সাথে আমার খুব আমি খুব পছন্দের, আমার চিঠি লিখতে ভালো লাগে, পাই না যদিও, দু একজনের কাছে পেয়েছি, চিঠি পেতেও কিন্তু খুব ভালো লাগে। পড়ছি। সোনা, তোমায় সাহস করে লিখছি, জানি বকবে, প্রিপারেশন হয়নি কিচ্ছু, বসছি না পার্ট 2-তে, মাথার মধ্যে 1000 খানেক লাইন ঘুরছে, লাইন, এক্ষুনি খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে শুতে। চুল কেটে ফেলেছ নাকি লম্বা বিনুনিটায় এপাশ ওপাশ সময় জানায় পেন্ডুলামের মতো? দেখতে পাচ্ছি স্কুলের পথে রেলওয়ে ক্রসিংয়ে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছো, শান্ত অবনত। এখানে ঝড় হয়ে গেল কাল, জানালার কাঁচ ভেঙে ছড়িয়ে পড়েছিল সবার নোংরা বিছানায়, তুলতে গিয়ে হাত কেটেছে, আমার না অঞ্জনের। এক একজনের রক্তে আসে এক এক ঝাপটায়। সবাই বলছে আজ নাকি দেদার হাঙ্গামা, বাসে আগুন, টিয়ার গ্যাস, দোকান ভাঙচুর, কিন্তু আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। বৃষ্টি এসে টিনের ছাদে বাজাচ্ছে সন্তুর, ঝালা চলছে, ঘোড়া যেমন সমুদ্রে দৌড়য়, ভেতর ভেতর পাগল কিন্তু সংলাপে পোশাকি। তুমি উড়ান দিও, আমার ওড়ার গল্প শেষ, পালক বেচি, আমিও এখন এই শহরের পাখি। অসাধারণ একটি কবিতা শ্রীজাতর। শ্রীজাত না শ্রীজাতর কবিতাতে এবং প্রতিটা কবিতায় আমি দেখেছি, প্রতিটা কবিতা ওভাবে পার্টিকুলার বলছি না, প্রতিটা কবিতার মধ্যে ম্যাক্সিমাম কবিতায় বৃষ্টি, মেঘ ওর কবিতার মধ্যে কিন্তু খুব খেলা করে। ওর ওই আঙুলে আঙুলে এই বৃষ্টি মেঘের খেলা কিন্তু অসম্ভব পরিমাণে চলে। আমার খুব ভালো লাগে এর জন্য শ্রীজাতর কবিতা, কারণ আমি নিজে বৃষ্টি এবং মেঘের সাথে থাকতে খুব ভালোবাসি। আচ্ছা, জামাইবাবু বলছে, আচ্ছা এর আগে অনেকগুলো কমেন্ট আছে, আমি জামাইবাবু থেকে একটু পড়ি। দিদি বলছে আমি ছেড়ে দেব না, গলা চিরে রক্ত বার করার পরও ছেড়ে দিতে হলো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ওইটাই আর কি, আমরা ছেড়ে দিতে রাজি না, আমরা কেউ ছেড়ে দিতে ভালোবাসি না, যাদের মধ্যে আবেগ বেশি তারা ছেড়ে দিতে জানে না, কিন্তু ছেড়ে দিতে হয় দিদি, আমাদেরকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, গলায় রক্ত উঠে যায়, তা সত্ত্বেও আমাদেরকে ছেড়ে দিতে হয়। কিন্তু কেন ছেড়ে দিতে হয় জানিস তো? এই যে ভালোবাসার খেলা খেলি আমরা যে করি না, সেই জায়গায় দাঁড়িয়ে ছেড়ে দিতে হয়। আমার জন্য একটা মানুষ দুঃখে থাকবে, কি দরকার, ছেড়ে দেই, ছেড়ে দিয়ে সেই মানুষটা অন্তত ভালো থাকুক, আমি অন্তত আমার মতো থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, খারাপ থাকি, শান্তিতে থাকি, কোনো এগুলো আমার কাছে মানে রাখছে না এই মুহূর্তে, কিন্তু আমি আমার মতো থাকি, সে তার মতো থাকুক, পৃথিবী তার মতো বাঁচুক। গর্বের সাথে বলছি আশীর্বাদ কথাটা, নিলাম, গ্রহণ করলাম। রূপম রোহন বাবু ভালোবাসা পাঠিয়েছিস। আচ্ছা, জামাইবাবু বলছে ধৃতরাষ্ট্র কিন্তু দক্ষ রাজা ছিলেন, উনি পুত্র স্নেহে অন্ধ হয়ে গেছিলেন, তার উপর শকুনের কুমন্ত্রই কিন্তু ঠকানো বসানো সূত্রপাত হয়। হ্যাঁ, এই দিক থেকে জামাইবাবু আমি বলছি না, ধৃতরাষ্ট্রের আমি ওই দিকটা বলছি। দক্ষ রাজা ভালোবাসায় কিন্তু উনি একেবারে
মগ্ন ছিলেন, এটা সাময়িকভাবে আমাদের কাছে চোখে পুত্রস্নেহে অন্ধ ওরকম আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু কিন্তু ওই জায়গা থেকে আমি বলছি যে যেহেতু এখানে ঠক বা প্রতারকের কথা থেকে হচ্ছে, সেহেতু ওনার ওই জায়গাগুলো কিন্তু কাজ করেছে। উনি চোখের মাধ্যমে দেখতে চাননি, উনি মনের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে, চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু ওই জায়গাটায় ধরার চেষ্টা করেছেন যে অপরপক্ষ আমাকে কি কি করতে পারে, কত দূর অবধি করতে পারে, কোন জায়গা থেকে করতে পারে। এই জায়গাগুলো কিন্তু শকুনের কুমন্ত্রই কিন্তু ঠকানোর বসেন। হ্যাঁ, শকুনটা এটা তো এগুলো তো আসছেই, পরস্পরের সাথে সংযুক্ত। একটা মানুষ, কিছু উৎসাহী প্রেমী মানুষ আছে জীবনে, তাদের কোনো কাজ থাকে না। তাদের কি কাজ থাকে জামাইবাবু? তাদের কাজ থাকে, আপনি আমার থেকে ভালো জানবেন, ফু দেওয়া। চুলায় যখন আমরা আগুন কাঠ গুজে দেই, যখন আঁচটা আস্তে আস্তে নিভে যেতে থাকে, ফু ফু করে আমরা একটা বাঁশের মতো নল থাকে, সেই নল দিয়ে কিন্তু আমরা ফু করে আঁচ ধরিয়ে দিই যাতে ওটা একটু দাউ দাউ করে জ্বলে। কিছু মানুষের কিন্তু এই কাজগুলো থাকে, এবং মানে ওই মানুষগুলোর থেকেও প্রচণ্ড ডেঞ্জারাস হয়। যে মানুষগুলো একটা সময় হলেও বুঝতে পারে যে সে ভুল করছে, সে কোথাও ভুলের জায়গায় চলে গেছে, কিন্তু ওই যে ফু দেওয়া মানুষগুলো তো সম্পূর্ণ মানে ফু দিয়েই যাচ্ছে, সুতরাং সে কিন্তু ওই জায়গা থেকে কখনো কখনো ওই প্রাধান্যটা পাচ্ছে বলে নিজেকে ভাবছে। কি হলো রে অনন্যা? উফ 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 উফ, এ বাবা। আচ্ছা, আবার লাভ 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 লাভ, সেটা কি কবিতা থেকে? আচ্ছা ঠিক আছে। বৈশা বলছে কি দিদি? আচ্ছা, মৌমিতা সাহা দেখছে বড্ডি টিং 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 করে মাথা নাড়াচ্ছে আর ওয়া ওয়া বলছে। বা শ্রীজাতের অন্যতম একটি প্রেমের কবিতা, ভালো পড়েছে, অভিনন্দন, অনেক ধন্যবাদ। কি ভালো পড়লে, আর কি বলবো, শুধু শুনলাম, আহা অসাধারণ। একটু খারাপ খারাপ বল। এই বাবা কতগুলো স্টিকার এসছে, বলে বা বলে ডান্স 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 ডান্স। ইমন আবার বড় বড় চোখ করে পান্ডা সেজে একটা লাভ পাঠালো। অঙ্কিতা আমাদের প্রাণন থেকে লাভ ইউ অল। ওকে, আচ্ছা, আমার মেয়ে বলছে ব্রাভো, নাইস, অ্যামেজিং, অসাম। ওকে মাম্মা, লাভ ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ কবিতা রে, বুঝতে পেরেছি। অঙ্কিতাকে বলছে রূপম বাবু, যাক লাইফ শেষে খাওয়া যাবে আরাম করে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা অঙ্কিতাই উত্তর দেবে, আমি ঠিক বুঝতে পারলাম না এই জায়গাটা কোথাও, আমার কাছে এই জায়গাটা লাগলো। রিপর্ণা একটা লাভ পাঠিয়েছে। আচ্ছা, আজকের মতো আমি এখানে কবিতা শেষ করছি এবং আমার কথা বলাও শেষ করছি, আমি আর কথা বলবো না। কথা আমি এখন বলবো না, শুধু এতটুকু কথা বলার আছে। প্রাণন তৈরি হয়েছে, প্রাণন নিজেকে তৈরি করেছে, আমি আবার বলছি, নতুন করে বলছি, একটি ব্যক্তি সত্তা তৈরি করেছে, নিজস্ব একটা ব্যক্তি সত্তা। সে নিজেকে কাউকে অনুকরণ করে নয়, কাউকে অনুসরণ করেও নয়, সে নিজের জায়গা থেকে অনেক কিছু তৈরি করার চেষ্টা করছে। দেখা যাক কতটুকু সে ছড়িয়ে দিতে পারে আজকের এই খারাপ লাগার পৃথিবীতে, যেখানে দাঁড়িয়ে একটি মানুষও সুখী নয়, একটি মানুষও ভালো নেই, আসলে একটি মানুষও ভালো নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রাণন চেষ্টা করবে সর্বদিক থেকে বিভিন্ন আমেজে মানুষকে রাখার। এটা আজকে আমি এখানে প্রথম লাইভ হিসাবে তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আমরা আমাদের আপ্রাণ চেষ্টাটুকু করব, তোমরা শুধু আমাদের সাথে থেকো, আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে দিও, আমাদের মধ্যে অনুভূতি এনে দিও, যেই অনুভূতির মাধ্যমে আমরা প্রাণনকে অনেক দূর অবধি টেনে নিয়ে যাব। আমাকে আবার বলতেই হলো, আমার ভাইয়া লিখেছে, মানুষ নিজেকে ঠকায় ভালোবাসা থেকে আর অন্যকে ঠকায় স্বার্থ থেকে, কিন্তু নিজেকে ঠকালে মনে একসময় যে ক্ষমার অযোগ্য অনুশোচনার আগুন জ্বলে, তা ততক্ষণ পর্যন্ত নেভে না যতক্ষণ না নিয়তি নিজ হাতে তা নিভিয়ে দেয়। কমেন্টসটা মিস করেছি দিদি। আচ্ছা ভাইয়া, আমি তোকে একটা কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হ, নিজেকে কোনো কারণে ঠকাবি না, যেই ঠকানোতে তুই ভেঙে যাবি। ভালোবেসে ঠকা, ভালোবেসে ঠকার মধ্যে ভেঙে যাওয়া নেই কোথাও, কিন্তু তুই যেভাবে বলছিস আমি তোকে চিনি, যেই জায়গা থেকে তোকে আমি চিনি, আমি সেই জায়গা থেকেই বলবো, করিস না। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হ, মানুষ তোকে ঠকিয়ে যাক, সেখান থেকে তুই বেরিয়ে যাবি, কোনো চাপ নেই,
একদম চাপ নেই, সাময়িক কষ্ট হবে, তারপর বেরিয়ে যাবে। কিন্তু নিজেকে ঠকাতে বসিস না, নিজেকে ঠকালে কিন্তু এর থেকে বেরোনোর কোনো রাস্তা কিন্তু তোর অন্তত জানা থাকবে না, তোর অন্তত জানা থাকবে না। আমরা আছি, সবাই তোর সাথে আছি, আমি আছি, তোর টিয়া আছে তোর সাথে, ময়না আছে এবং বাবুই পাখিও আছে, সবাই আছে তোর সাথে। তুই শুধু যা যা বলেছি, যা যা বলছি সেভাবে চল। আমিও হয়তো যা যা বলছি আমি নিজে করি না, কিন্তু আমি তোকে বলছি কারণ এই একটা কারণেই, তোকে একটা সুস্থ জীবন, সুস্থ পৃথিবী দেখতে হবে, এটা কিন্তু ঠিক। সৃজা অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। রূপম রোহন বলছে শুভরাত্রি, কল্যাণ হোক সবার, স্টে সেফ, হ্যাঁ সবাই সেফে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই। বৈশা বলছে শুভরাত্রি, হ্যাঁ সবাইকে শুভরাত্রি, আমিও চলে যাব। অঙ্কিতা বলছে এ মা ওগুলো তো আমরাই, ওই যে সবাইটা তুমি, খাবেন কেমনে? খাবেন কেমনে? ওই যে উত্তর দিয়ে দিয়েছে রূপম, উত্তর দে। অঙ্কিতা তোকে উত্তর দিয়ে দিয়েছে। টুটুল দাসের নিশ্চুপ যাপন এই কবিতাটি একবার পড়ে শেষ, আমি লাইভ বন্ধ করব। হঠাৎ করে বৃষ্টি নামে অফিস ফেরত গলি, চুপি চুপি ভিজলো সাথে স্মৃতির শহরতলি। রোদ ঢুকেছে ড্রয়িং রুমে, স্মৃতির তখন মন খারাপ। রোদের সাথে ঘুরতে গিয়ে মেঘের সাথে প্রথম আলাপ। নাম জানি না মেঘের, ভাব বাচ্চে ডাকি, বুকের ভেতর মেঘ গলিয়ে সমুদ্র নিয়ে থাকি। সমুদ্র থাকে পড়ার ঘরে, উথাল পাথাল ঢেউ, কবিতা ওড়ে বালি সরে, জ্যোৎস্নায় ভিজে কেউ। জ্যোৎস্না হঠাৎ বুক পকেটে অচেনা রিংটোনে, আধার বয়ে বসন্ত নামে ওয়ালপেপার আর ফোনে। বসন্ত তখন ছাতার তলায়, হলুদ ওড়নায় ঢাকা, বাইরে শুধু একটা আকাশ ওড়ার জন্য ফাঁকা। উড়তে উড়তে কতই খেলা সমস্ত শহর জুড়ে, আকাশ ভেঙে মেঘ ঢুকেছে হাঁটতে হাঁটতেই সুদূরে। হাঁটার পথে শহরতলি মুখ থুবড়িয়ে আছে, হারিয়ে গেছে কবিতা খাতাও মেঘের বাড়ির কাছে। মেঘের বাড়ি খুঁজতে গেছি, ভুল করেছি গলি, সেসব কথা ফিসফিসিয়ে কেনই বা স্মৃতির কানে বলি। স্মৃতির কানে আর কোনো কথা বলা যাবে না। চলো আজকে আমি এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব ইনস্টাটা বল, ও আচ্ছা আমাদের, হ্যাঁ ভুল করে ফেলেছি, আবার কথা বলতে হলো। দেখো আমাদের একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে এবং এক মিনিট, ইনস্টাতেও আমরা একটি আমাদের পেজ তৈরি করব, আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করব। সেই অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আমরা সবাইকে জানিয়ে দেব, তোমরা সাথে থেকো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালোবেসো, যোগ্যতায় রেখো। আমরা আশা করব তোমাদের কাছ থেকেই, আর কিছু না, আর কিছু চাই না, কিন্তু আমরা এতটুকুই চাই, সাথে থেকো। আর হচ্ছে শেয়ার করার কথা বলে দাও শ্রোতা এবং দর্শকদের সবাইকে বলছি, আমাদেরকে যদি ভালো লাগে, যদি চাও একটু আমেজে থাকবে, একটু ভালো থাকার আমেজে থাকবে, আমাদেরকে পছন্দ করো, ভালোবেসো এবং আমাদের চ্যানেলটিকে নিজের মনে করো, নিজের মতো করে এখানে বেঁচে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। শুভরাত্রি, সুস্থ থাকুন, প্রাণন থেকে বলেছে সকলকে। অঙ্কিতা বলছে অনামিকা দেখছিস, ভালো লাগছে, স্বাগতম গ্রুপকে। আচ্ছা, ও বন্ধু দেখছে, স্বাগতম গ্রুপকে। আজকে তাহলে আমি লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনস্টাতে হয়ে গেছে, আচ্ছা এইগুলো ডিটেলগুলো আমরা অবশ্যই পেজের মধ্যে দিয়ে দেবো। ইনস্টাতেও হয়ে গেছে, সেগুলো আমরা ওই লিঙ্কগুলো আমরা যথারীতি আমাদের পেজে আলাদা আলাদা করে দিয়ে দেবো। অনেকে বুঝতে পারে না, সবাই লাইক করো, সবাই আমাদের পেজটাকে লাইক করো যারা আমাদেরকে পছন্দ করছো। আমার কিন্তু কোথাও জোর নেই, জোর তখনই তৈরি হবে যখন তোমরা আমাদের ভালোবাসতে শিখবে। বাই, মিস ইউ, আই লাভ ইউ টু মাম্মা। আমার মেয়ে বলেছে অনেক ভালোবাসা তোমাকে। আজকে রাখছি, শুভরাত্রি, সবাই ভালো থেকো।